তো আজকে আমাদের ভারতের ভূগোলের ৬ নম্বর ক্লাস এবং এটা আমাদের ভারতের ভূগোলের একদম শেষ ক্লাস। তোমরা যারা আমাদের ক্লাসে নতুন তাদের বলে দিই, আমরা টোটাল ৩৫০ অর্থাৎ ৩৫০টা এমসিকিউ প্রশ্নের মাধ্যমে সম্পূর্ণ ভারতের ভূগোলটা কভার করছি এবং আমাদের অলরেডি কিন্তু ৫টা ক্লাস হয়ে গেছে। তোমরা কিন্তু যারা ক্লাসে নতুন তারা অবশ্যই প্রথমের যে ৫টা ক্লাস সেটা পরপর দেখো, তারপর এই ক্লাসটা দেখো। পরপর ক্লাসগুলো দেখলে তোমাদেরই সুবিধা হবে। পরিষ্কার? আর যারা রেগুলার ক্লাস করছো তারা তো জানোই আমরা আগের ৫টা ক্লাসে কত কিছু কভার অলরেডি করে ফেলেছি এবং আজকে আমাদের শেষ ক্লাস। এই ক্লাসটা হলে আমাদের সম্পূর্ণ ভারতের ভূগোলটা কভার হয়ে যাবে। এই ক্লাসগুলো করাচ্ছি, দেখো এই ক্লাসগুলো কাদের জন্য বেশি গুরুত্বপূর্ণ, যাদের ধরো ভারতের ভূগোলটা একবার থিওরিটা করা রয়েছে বা যে কোনো বই থেকে ভারতের ভূগোলটা পড়া রয়েছে, তাদের জন্য এই ক্লাসগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তাদের এই ক্লাসগুলোতে যেমন এমসিকিউ প্রশ্ন প্র্যাকটিস হবে এবং আমরা যেমন প্রত্যেকটা এমসিকিউ প্রশ্নের সাথে এক্সট্রা তথ্য নিয়ে আসি যার মধ্যে আমাদের সম্পূর্ণ ভারতের ভূগোলটা কভার হচ্ছে, তো সেগুলো কিন্তু তোমাদের বারবার করে রিভিশন হবে, বারবার করে তোমরা প্র্যাকটিস করতে পারবে। তাই যাদের এই যে ভারতের ভূগোলের টপিকটা একবার কোথা থেকে পড়া রয়েছে, যেখান থেকেই পড়ো না কেন তোমরা, কোনো বই বা ইউটিউব চ্যানেল থেকে থিওরিটা অ্যাটলিস্ট কভার করা রয়েছে, তোমাদের জন্য এই ক্লাসগুলো খুবই বেনিফিশিয়াল। আর যাদের পড়া নেই তারাও কিন্তু ক্লাসগুলো দেখো, তোমরা এগুলো দেখলেও কিন্তু অনেকটাই হেল্প পাবে। ওকে, তবে তোমাদের বলবো যে ক্লাসগুলো একটু প্রথম থেকে দেখতে, মানে আজকে ৬ নম্বর ক্লাস দেখলাম, তারপরে ১ নম্বর, তারপরে ৩ নম্বর, এইভাবে কিন্তু মানে সিকোয়েন্স ওয়াইজ দেখলে তোমাদের কিন্তু সুবিধা হবে। সেক্ষেত্রে বলবো তোমরা কিন্তু প্রথম থেকে ক্লাসগুলো দেখো। আর আজকে আমাদের ৬ নম্বর ক্লাস এবং আজকের ক্লাসেও কিন্তু পিডিএফটা তোমরা বিনামূল্যে পাবে। তবে পিডিএফের জন্য অবশ্যই শেষ পর্যন্ত ক্লাসটা দেখো, তাহলেই বুঝতে পারবে যে পিডিএফটা কী করে তোমরা বিনামূল্যে সংগ্রহ করতে পারবে। পরিষ্কার? আর আজকের ক্লাসে একটা তোমাদের কথা বলি, আজকের ক্লাসটা কিন্তু তুলনামূলকভাবে আগের ক্লাসগুলোর থেকে একটু বড় হবে, কারণ আজকে আমাদের শেষ ক্লাস, আমরা সমস্ত কিছু আজকে শেষ করব। আর আজকের ক্লাসে মোটামুটি ১০০+ প্রশ্ন আছে। তবে তোমরা যখন এই যে পিডিএফটা পাবে, এই পিডিএফটা যখন পাবে সেই পিডিএফে কিন্তু ১৭০+ প্রশ্ন থাকবে। ১৭০+ প্রশ্ন কেন? দেখো, আমি এখানে যে প্রশ্নগুলো করাবো, প্রশ্নের সাথে যে তথ্যগুলো থেকে আমরা থিওরিটা করব, তোমরা কিন্তু বাকি যেই প্রশ্নগুলো থাকবে এক্সট্রা প্রশ্ন, সেই যখন আমি পিডিএফটা দেবো, সেই পিডিএফের বাকি যে এক্সট্রা প্রশ্ন সেগুলো কিন্তু তোমরা নিজেরাই করতে পারবে। তাই আমি সেই প্রশ্নগুলো এখানে করিয়ে ক্লাসটাকে বেশি বড় বানাতে চাই না। তোমরা এই ক্লাসটা সম্পূর্ণ যদি করো, নিজেরাই কিন্তু ওই বাকি প্রশ্নগুলো করতে পারবে। তো সেক্ষেত্রে কী হবে, তোমাদের পিডিএফটা থেকে তোমরা যখন পড়বে, নিজেরাও কিন্তু কিছু কিছু প্রশ্ন তোমরা প্র্যাকটিস করতে পারবে। তো সেটা কিন্তু তোমাদের জন্যই ভালো হবে। তার জন্য কিন্তু আমি এভাবে রেখেছি। আর তোমরা কিন্তু অবশ্যই প্রথম থেকে ক্লাসগুলো করো, আর বাকি ক্লাসের পিডিএফগুলো আমি দিয়ে দিয়েছি, তো সেখান থেকে তোমরা নিয়ে অবশ্যই সম্পূর্ণ ক্লাসটা করতে পারো। তো যাই হোক, শুরু করছি আজকের ক্লাস। আর তোমরা কিন্তু অবশ্যই আজকের একটু ফরম্যাটটা একটু আলাদা, যেমন আমি যেখানে পিপিটিগুলো বানাই পাওয়ার পয়েন্টে, সেখানে একটু সমস্যার জন্য এভাবে কিন্তু আমাকে করতে হয়েছে, তাই একটু ম্যানেজ করে নিও। আর তোমরা কিন্তু অবশ্যই ভিডিওটা পজ করবে। আমি দেখো আজকে প্রশ্নগুলো বলবো, তারপরে তোমরা কিন্তু ভিডিওটা পজ করবে, উত্তরটা নিজেরা করার চেষ্টা করবে, তারপরে আমি করে দেবো। ওকে, তো যাই হোক, শুরু করছি আজকের ক্লাস। বেশি কথা বাড়াবো না, কারণ ক্লাসটা আজকে একটু অনেকটাই বড় হবে। দেখো, প্রথম প্রশ্ন, ভারতের একমাত্র সক্রিয় আগ্নেয়গিরি ব্যারেন দ্বীপ কোথায় অবস্থিত? কী হবে উত্তর বলো? আমি কিন্তু অপশানগুলো বলবো না, তোমরা অপশানগুলো দেখে উত্তরটা নিজেরা করো। দেখো, ভারতে কিন্তু একমাত্র মানে একটিই কিন্তু সক্রিয় আগ্নেয়গিরি রয়েছে, মানে যেটা অ্যাক্টিভ, সেটা কি? সেটা হচ্ছে ব্যারেন দ্বীপ। বলছি এটা কোথায় অবস্থিত? এটার উত্তর কী হবে? এটার উত্তর হবে অপশান নাম্বার খ, আন্দামান দ্বীপপুঞ্জে কিন্তু এই ব্যারেন দ্বীপ অবস্থিত। ঠিক আছে, এবার দেখো, তোমরা এগুলো চাইলে খাতায় নোটও করে নিতে পারো। দেখো, মধ্য আন্দামানের পূর্বে অবস্থিত ব্যারেন দ্বীপ ভারতের তথা দক্ষিণ এশিয়ার একমাত্র সক্রিয় আগ্নেয়গিরি। এবার আমরা দেখে নিই ভারতের দ্বীপ অঞ্চল থেকে জলপথ বা চ্যানেল। বিভিন্ন চ্যানেল থাকে, যে কোন চ্যানেল কাকে কাকে পৃথক করেছে, এখান থেকে প্রশ্ন একটা না একটা দেয়, তো এগুলো কিন্তু দেখতে হবে। দেখো, প্রথমে হচ্ছে 10 ডিগ্রি চ্যানেল, একটু কালারটা অন্য নিয়ে নিই। 10 ডিগ্রি চ্যানেল, এটা কাকে কাকে পৃথক করে? এটা হচ্ছে আন্দামান দ্বীপপুঞ্জকে নিকোবর দ্বীপপুঞ্জ থেকে কিন্তু আলাদা করে। অথবা পরীক্ষায় কিন্তু নির্দিষ্ট করেও দিতে পারে, সেটা হচ্ছে লিটল আন্দামানকে কার নিকোবর থেকে পৃথক করে। মানে লিটল আন্দামান এবং কার নিকোবরকে পৃথক করে কি 10 ডিগ্রি চ্যানেল, বা যদি পুরোটা দেয় মানে এক্স্যাক্টলি যদি বলে তাহলে এটা, মানে দেখো এটা হচ্ছে আন্দামান নিকোবর, এখানে হচ্ছে কার নিকোবর, লিটল আন্দামান, এখানে হচ্ছে কার নিকোবর, তো এভাবে কিন্তু এটা আলাদা করছে। যদি এক্স্যাক্টলি বলে তাহলে হচ্ছে আন্দামান থেকে নিকোবরকে পৃথক করে হচ্ছে 10 ডিগ্রি চ্যানেল। তবে এটা দিলেও কিন্তু এটাই হবে অ্যান্সার। ঠিক আছে, এগুলো একটু সাবধানে করতে হবে। 9 নম্বর প্রশ্ন, 9 নম্বর দেখো, এই 9 নম্বর বলছি, 9 ডিগ্রি চ্যানেল। 9 ডিগ্রি চ্যানেল কাকে কাকে আলাদা করে? মূল লাক্ষাদ্বীপ আমরা জানি যে ভারতের একটা আইল্যান্ড হচ্ছে লাক্ষাদ্বীপ, এই লাক্ষাদ্বীপকে তার দক্ষিণের দ্বীপ মিনিকয় থেকে আলাদা করে। তো লাক্ষাদ্বীপকে মিনিকয় থেকে আলাদা করে কে? 9 ডিগ্রি চ্যানেল। 8 ডিগ্রি চ্যানেল,
মিনিকয় দ্বীপকে আমাদের যে প্রতিবেশী দেশ রয়েছে মালদ্বীপ, এই মালদ্বীপকে কিন্তু মিনিকয় দ্বীপ থেকে আলাদা করে 8 ডিগ্রি চ্যানেল। তারপরে ডানকান প্যাসেজ, সাউথ আন্দামান এবং লিটল আন্দামানকে পৃথক করেছে ডানকান প্যাসেজ। কোকো চ্যানেল, মায়ানমারের কোকো দ্বীপ এবং উত্তর আন্দামানকে আলাদা করেছে। ব্যারেন এবং নারকোন্ডাম কি? ব্যারেন হচ্ছে ভারতের একমাত্র সক্রিয় আগ্নেয়গিরি। দেখো এটা কিন্তু পরীক্ষায় অনেকবার দেয়। তো ব্যারেন কি? ভারত হচ্ছে ভারতের একমাত্র সক্রিয় আগ্নেয়গিরি। এবং নারকোন্ডাম কি? নারকোন্ডাম হচ্ছে একটি সুপ্ত আগ্নেয়গিরি। মানে এটাতে কিন্তু মানে যে আগ্নেয়গিরি যে ভলকানো ইরেপশন হয় সেটা কিন্তু এখানে হবে, কিন্তু এটাতে কিন্তু হয় না, এটা কিন্তু সুপ্ত। তারপরে স্যাডেল পিক, স্যাডেল পিকটা কি? স্যাডেল পিক হচ্ছে আন্দামানের সর্বোচ্চ শৃঙ্গ। ওকে, আর মাউন্ট থুলিয়ার হচ্ছে নিকোবরের সর্বোচ্চ শৃঙ্গ। যদি পরীক্ষা এমন দেয় আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, মানে পুরোটা একবার দিল আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের সর্বোচ্চ শৃঙ্গ কি, তাহলে কিন্তু সেটা অবশ্যই স্যাডেল পিক হবে। ঠিক আছে, স্যাডেল পিক। ওকে, তারপরে দেখো লাক্ষাদ্বীপের বৈশিষ্ট্য। লাক্ষাদ্বীপ কি? লাক্ষাদ্বীপ একটা প্রবাল দ্বীপ, মানে কোরাল আইল্যান্ড। এর রাজধানী কি? রাজধানী হচ্ছে কাভারাত্তি। এখানকার পিট্টি দ্বীপটি একটি পক্ষী অভয়ারণ্য যেখানে কোনো মানুষ থাকে না। তো এর রাজধানীটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাজধানী হচ্ছে কি? রাজধানী হচ্ছে কাভারাত্তি। ওকে, তো এগুলো কিন্তু দেখতে হবে, খুব গুরুত্বপূর্ণ। নেক্সট চলে আসি পরবর্তী প্রশ্নতে। দেখো পরবর্তী প্রশ্ন কি বলছে? পরবর্তী প্রশ্ন হচ্ছে 2 নম্বর। এই 1 সেকেন্ড, এটা দেখো মেঘালয় মালভূমি আসলে কোন ভূপ্রাকৃতিক অঞ্চলের একটি অংশ যা সম্প্রসারিত রূপ? কি এটার উত্তর? দেখো মেঘালয় যে মালভূমিটা রয়েছে আমরা জানি ভারত এখানে এখানে এইখানে হচ্ছে নর্থ ইস্ট, এখানে মেঘালয়। তো এই যে মেঘালয় মালভূমিটা আছে এখানে, মেঘালয় মালভূমি, এটা বলছে কোন ভূপ্রাকৃতিক অঞ্চলের সম্প্রসারিত রূপ। ধরো কোনো একটা পাহাড় আছে, তার ধরো এখানে একটা ধরো পাহাড় আছে, কথার কথা বলে একটা পাহাড় আছে, এই পাহাড়ের সম্প্রসারণ হয়ে হয়ে ধরো এখানেও সেই পাহাড়ের একটা মানে এই পাহাড়টারই কিন্তু একটা অংশ। সেটাই বলছে যে কোনটা, হিমালয়ের নাকি উপদ্বীপীয় মালভূমি, না ভারতের সমভূমি উত্তর ভারতের, না পূর্বঘাট পর্বতমালা? কি হবে তোর বলো মেঘালয়ের? এটা উত্তর কি? এটা উত্তর অপশন নাম্বার খ, উপদ্বীপীয় মালভূমি। ঠিক আছে, এবার দেখো উপদ্বীপীয় মালভূমি। দেখো মেঘালয় বা শিলং মালভূমি হলো ভারতের উপদ্বীপীয় মালভূমির একটি অংশ যা মালদা গ্যাপ দ্বারা ছোটনাগপুর মালভূমি থেকে বিচ্ছিন্ন হয়ে আছে। কেন হিমালয়ের অংশ নয়? দেখো হিমালয়ের অংশ নয়, এই দেখো আমাদের ভারতের এক সেকেন্ড আমাদের একটু বুঝিয়ে দিই। এখানে ধরো আমাদের ভারত থেকে যে নর্মাল ম্যাপটা আঁকলাম আমি, এখানে ধরো মেঘালয় মালভূমি, এখানে হিমালয়, আমরা হল জানি যে এখানে হিমালয়। তো এটা তো হিমালয়ের অংশ হতে পারতো, কারণ এটা হিমালয়ের অংশ নয়। সেটাই বলছে যে মেঘালয় মালভূমির যে গঠন সেটা কিন্তু উপদ্বীপীয় মালভূমির মতনই কিন্তু এটার গঠন। এটার গঠন কি? এটার মধ্যে কিন্তু গ্রানাইট এবং নিচ শিলা দ্বারা গঠিত, সেটাই কিন্তু এটা উপদ্বীপের মালভূমি কিন্তু গঠিত। তো এইখানে কিন্তু সম্প্রসারিত রূপ এটা। আর এই যে ছোটনাগপুর মালভূমি আছে এখানে, তো এই যে ছোটনাগপুর মালভূমি, এক সেকেন্ড, এই যে ছোটনাগপুর মালভূমি, এই ছোটনাগপুর মালভূমিকে কিন্তু এই এই যে মেঘালয় মালভূমি এটাকে আলাদা করছে কি? এটাকে আলাদা করছে যে মালদা গ্যাপ। ওকে, এটা কিন্তু পরীক্ষায় অনেকবার দিয়েছে, তো এটা কিন্তু দেখে রাখবে। দেখো গঙ্গা ব্রহ্মপুত্র নদীর পলি সঞ্চয়ের ফলে এই অংশ বসে গিয়ে সমভূমি তৈরি হয়েছে, যা রাজমহল পাহাড় ও মেঘালয় গারো পাহাড়কে আলাদা করেছে কে? মালদা গ্যাপ। তো এক্স্যাক্টলি কিন্তু পরীক্ষা এভাবেও দিতে পারে যে রাজমহল পাহাড় এবং মেঘালয় গারো পাহাড়কে আলাদা করেছে কে? উত্তর হবে মালদা গ্যাপ। ঠিক আছে, তারপরে দেখো শিলং শৃঙ্গ। মেঘালয় মালভূমির সর্বোচ্চ শৃঙ্গ কি? হচ্ছে শিলংচির বা শিলং পিক বা শিলং শৃঙ্গ, যেটাই বলো না কেন। চেরাপুঞ্জি মৌসুমরাম পৃথিবীর যে সর্বাধিক বৃষ্টিপাতযুক্ত অঞ্চল সেটা হচ্ছে মৌসুমরাম। এটি মালভূমি এটি মাল এক সেকেন্ড, এটা বারবার দিয়ে চলে আসছে কেন? এবার ঠিক আছে। দেখো কি বললাম, এই মালভূমির খাসি পাহাড়ের দক্ষিণ ঢালে অবস্থিত এই যে মৌসিনরাম এবং চেরাপুঞ্জি। মৌসিনরাম কি? মৌসিনরাম হচ্ছে পৃথিবীর সবচেয়ে বেশি কিন্তু বৃষ্টিপাত এই মৌসিনরামে হয়। ওকে, তো এগুলো কিন্তু পয়েন্টগুলো অবশ্যই নোট করে রাখবে। নেক্সট কোয়েশ্চেন দেখো 3 নম্বর। 3 নম্বর কি বলছে? নিম্নের কোন পর্বতটি একটি স্তূপ পর্বত বা ব্লক মাউন্টেনের উদাহরণ? কি হবে এটা উত্তর বলো? দেখো একটা স্তূপ পর্বত হলো অপশন নাম্বার খ, সাতপুরা। আমি কিন্তু বেশি সময় নেবো না, এর জন্য কিন্তু আমি উত্তরগুলো তাড়াতাড়ি করে দিচ্ছি। তোমরা কিন্তু অবশ্যই ভিডিওটা পজ করে নিজেরা উত্তর করার চেষ্টা করবে। দেখো সাতপুরা হলো একটি স্তূপ পর্বত যার দুই পাশে নর্মদা এবং তাপ্তি নদীর কিন্তু গ্রস্ত উপত্যকা রয়েছে। স্তূপ পর্বত এবং গ্রস্ত উপত্যকা দেখো কি, ভূ আন্দোলনের ফলে দুটি চতির মাঝখানের অংশ উপরে উঠে যায় এবং স্তূপ পর্বত গঠিত হয়, যেমন সাতপুরা, এবং পাশের জায়গাটা যেটা সেটা বসে গিয়ে একটা গ্রস্ত উপত্যকা তৈরি করে। মানে ধরো এখানে একটা ধরো জায়গা আছে, এবার এখানে ধরো চ্যুতি আছে এই জায়গাটাতে। তো এখানে কি হয় যে এই যে দুটো জায়গা আছে, এই দুটো জায়গা কিন্তু নিচের দিকে নেমে যায়। ঠিক আছে, আর স্বাভাবিকভাবে এই দুটো ভাগ যদি নিচের দিকে নেমে যায় তাহলে এই জায়গাটা মানে এই জায়গাটা কিন্তু দাঁড়িয়ে থাকবে। তো এটাই হচ্ছে স্তূপ পর্বত। ওকে, তাহলে ব্যাপারটা হয়েছে এরম, ধরো এই জায়গাটা এরম আর এই জায়গাটা নিচের জায়গা নেমে গেল, এই জায়গাটা হচ্ছে স্তূপ পর্বত। আর এই যে পাশের জায়গাগুলো এগুলো কিন্তু গ্রস্ত উপত্যকা। তো এগুলো কিন্তু একটু বুঝে নাও, কারণ পরীক্ষাতে একটুখানি ধরো স্টেটমেন্ট বেস বা একটু বড় প্রশ্ন দিতেই পারে।
ওকে, দেখো নদী ও ভূপ্রকৃতি, সাতপুরার উত্তরে রয়েছে কি নর্মদা নদী, নর্মদা নদীর গোস্ত উপত্যকা, এবং দক্ষিণে রয়েছে তাপ্তি নদীর গোস্ত উপত্যকা। তো এগুলো কিন্তু পরীক্ষা দিতে পারে। এই দুটি নদী ভারতের পশ্চিম বাহিনী নদী, যা খাম্বাত উপসাগরে পড়েছে। নর্মদা নদী সাতপুরা ও বিন্ধ্য পর্বতের মধ্যবর্তী উপত্যকা দিয়ে প্রবাহিত হয়েছে। এগুলো কিন্তু দেখে রাখবে। ওকে, নেক্সট প্রশ্ন হচ্ছে 4 নম্বর। 4 নম্বর প্রশ্ন কি বলছে? 4 নম্বর দেখো, বিখ্যাত জজিলা পাস কোন দুটি অঞ্চলকে যুক্ত করেছে? কি হবে উত্তর এটা বলো? বিখ্যাত জজিলা পাস যুক্ত করেছে অপশন নাম্বার ক, শ্রীনগর এবং লেকে। ঠিক আছে, এবার দেখো গুরুত্বপূর্ণ পাসেস দেখে নিই আমরা, সেখান থেকে তোমাদের প্রশ্ন অনেক দেয়। দেখো, জজিলা হচ্ছে লাদাখে অবস্থিত, এটা শ্রীনগর এবং লেক আলাদা করেছে। বানিহাল হচ্ছে যুক্ত করেছে, সরি আলাদা করেছে, আমি বারবার আলাদা আলাদা করি, যুক্ত করেছে। বানিহাল যেটা জম্মু কাশ্মীরে, সেটা হচ্ছে জম্মু এবং শ্রীনগর। এখানে কিন্তু জওহর টানেল অবস্থিত। শিবকিলা, এটা হচ্ছে হিমাচল প্রদেশে অবস্থিত, এটা হিমাচল এবং তিব্বতকে যুক্ত করেছে। এই পাশ দিয়ে শতদ্রু নদী ভারতে প্রবেশ করেছে। রোতাং পাস, এটা হিমাচল প্রদেশে অবস্থিত। কুল্লু উপত্যকা এবং লাহুল স্পিতিকে কিন্তু যুক্ত করেছে। এর নিচে রয়েছে 9.02 কিলোমিটার দীর্ঘ অটল টানেল। নেক্সট দেখো, বাল্লাচালা, এটা হিমাচল প্রদেশে অবস্থিত, এটা মানালি এবং লেকে যুক্ত করেছে। মানা, নীতি, লিপুলেকে, এই তিনটে পাশে কিন্তু উত্তরাখণ্ডে, এবং এটা উত্তরাখণ্ড এবং তিব্বতকে যুক্ত করেছে। কৈলাস মানস সরোবরের যাত্রার প্রধান রুট হচ্ছে কিন্তু এই লিপুলেক। তারপর হচ্ছে নাথুলা, এটাও সিকিম অবস্থিত। সিকিম এবং তিব্বতের চুম্বি উপত্যকা কিন্তু যুক্ত করেছে, প্রাচীন সিল্ক রুটের অংশ, এবং 2006 সালে কিন্তু এটাকে খোলা হয়, মানে এর আগে কিন্তু এটাকে বন্ধ করে দেওয়া হয়েছিল। নেক্সট জেলেপলা, জেলেপলা হচ্ছে সিকিমে অবস্থিত, এটা সিকিম এবং ভুটানকে যুক্ত করেছে। সিকিম দেখো, সিকিম ভুটান বা সিকিম তিব্বত, এই দুটোকে কিন্তু যুক্ত করেছে। এটি তিস্তা নদীর উত্তর উপত্যকায় অবস্থিত। বোমডিলা, এটা অরুণাচল প্রদেশে অবস্থিত, এটা অরুণাচল প্রদেশ এবং লাসা, মানে তিব্বতের রাজধানী যেটা, সেটাকে কিন্তু যুক্ত করেছে। তবে দিফু পাংসাও, এটা অরুণাচল প্রদেশে অবস্থিত, এটা ভারত এবং মায়ানমার সীমান্তে মানে অবস্থিত, এটা তাদেরকে যুক্ত করেছে। উমিংলা, এটা কি, এটা হচ্ছে লাদাখে অবস্থিত, এটা হচ্ছে এটি বর্তমানে বিশ্বের সর্বোচ্চ মোটর গাড়ি চলাচলকারী গিরিপথ। তো এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট। তো এখান থেকে কিন্তু যেভাবে ইচ্ছা প্রশ্ন দিতে পারে। নেক্সট হচ্ছে, দেখো আমি বললাম তোমাদের এক্সট্রা প্রশ্ন থাকবে, তো এক্সট্রা প্রশ্ন কীভাবে ছিল থাকবে, সেই পিডিএফটা যেটা আমি তোমাদের দেবো, সেটাদের মধ্যে কিন্তু এই যে এই পাসেস থেকে কিছু প্রশ্ন থাকবে। তো এই টেবিলটা যারা ভালো করে পড়বে তারা কিন্তু সেই প্রশ্নগুলো অনায়াসে করতে পারবে। ওকে, দেখো নেক্সট প্রশ্ন আমাদের 5 নম্বর, কৃষ্ণা নদীর উৎপত্তি স্থল কোথায়? কে উত্তর বলো? কৃষ্ণা নদীর উৎপত্তি স্থল হচ্ছে অপশন নাম্বার খ, মহাবালেশ্বর। ঠিক আছে, দেখো মহাবালেশ্বর মহারাষ্ট্রের পশ্চিমঘাট পর্বতের মহাবালেশ্বর থেকে কৃষ্ণা নদীর উৎপত্তি। তোমরা কৃষ্ণা নদীর যে ট্রিবিউটারিগুলো বা উপনদীগুলো, সেগুলো তোমরা ভালো করে মনে করো, কারণ এগুলো কিন্তু আমি আগের ক্লাসেই করেছিলাম। যেমন ঘাটপ্রভা, মালপ্রভা, কয়না, মুসি, তুঙ্গভদ্রা, এগুলো কিন্তু কৃষ্ণা নদীর উপনদী। এগুলো তোমাদের কিন্তু মাথায় কিন্তু ভালো করে থাকতে হবে, তাহলে কিন্তু পরীক্ষায় আসলে ফট করে উত্তর দিতে পারবে। রিভিশনটা হচ্ছে মেন ব্যাপার। 6 নম্বর, উড়িষ্যার বিখ্যাত হীরাকুদ বাঁধ কোন নদীর ওপর অবস্থিত? এটা অনেকবার করেছি প্রশ্ন, এটা তো আমাদের আর ভাবার কোনো ব্যাপারই নেই। যারা রেগুলার ক্লাস করো তারা তো জানবেই, উত্তর হবে অপশন নাম্বার খ, মহানদী। দেখো, ছত্তিশগড়ের সিহাওয়া পাহাড় থেকে উৎপন্ন মহানদীর উপর উড়িষ্যার প্রথম ভারতের দীর্ঘতম মাটির বাঁধ হীরাকুদ নির্মিত হয়েছে। কোথায় এটা? মানে এই যে মহানদীর উৎপত্তি, কোথায়? মহানদীর উৎপত্তি হচ্ছে ছত্তিশগড়ের সিহাওয়া পাহাড় থেকে। মহানদী এই যে এখানে আবার লেখা আছে, সিহাওয়া পাহাড় থেকে উৎপত্তি হয়েছে। ওড়িশার সম্বলপুরের কাছে এই নদীর উৎপত্তি, নদীর ওপর নির্মিত হীরাকুদ বাঁধ হলো ভারতের দীর্ঘতম মাটির বাঁধ। এর প্রধান উপনদী কী কী আছে, মানে মহানদীর সেওনাথ, হাসদেও, মান্ডো, ইব, তেল, এগুলো কিন্তু মহানদীর প্রধান প্রধান উপনদী। কী কী? সেওনাথ, হাসদেও, মান্ডো, ইব এবং তেল। তো এই উপনদীগুলো কিন্তু পরীক্ষায় দিতে পারে। নেক্সট প্রশ্ন হচ্ছে 7 নম্বর। 7 নম্বর প্রশ্ন কি বলছে? পেন্নার নদী কোন দুটি নদীর মধ্যবর্তী অববাহিকার অবস্থিত? মানে কোন দুটি নদীর অববাহিকার মাঝখান দিয়ে কিন্তু প্রবাহিত হয় এই যে এই পেন্নার নদী। কে উত্তর বলো? এটার উত্তর অপশন নাম্বার কৃষ্ণা এবং কাবেরী, অপশন নাম্বার গ। দেখো, পেন্নার কি? পেন্নার হচ্ছে নদীটি অন্ধ্রপ্রদেশ এবং কর্ণাটকের ওপর দিয়ে প্রবাহিত হয়ে কৃষ্ণা ও কাবেরী নদীর মাঝখান দিয়ে বঙ্গোপসাগরে মিলিত হয়েছে। ওকে, পেন্নার, যার আরেকটা নাম কি আছে? আরেকটা নাম হচ্ছে পিনাকিনি নদীটি কর্ণাটকের চিকবল্লাপুর জেলার নন্দী পাহাড় থেকে উৎপন্ন হয়েছে এবং অন্ধ্রপ্রদেশের উপর দিয়ে প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে পড়েছে। এটি মানচিত্রে ঠিক কৃষ্ণ এবং কাবেরী নদীর মাঝখানে অবস্থান করে। তো এগুলো কিন্তু পরীক্ষায়, এই পয়েন্টগুলো পরীক্ষায় দেবে। ওকে, চলে আসছি পরবর্তী প্রশ্ন। দেখো, মধ্যপ্রদেশের অমরকন্টক শৃঙ্গ থেকে কোন পশ্চিম বাহিনী নদীর উৎপত্তি হয়েছে? কি হবে তার উত্তর বলো? এর উত্তর হবে অপশন নাম্বার খ, নর্মদা। নেক্সট, নর্মদা নদীর ওপর সৃষ্ট বিখ্যাত ধোঁয়াধর জলপ্রপাত কোন শহরের কাছে অবস্থিত? কি হবে এটা উত্তর বলো?
এটার উত্তর হবে অপশন নাম্বার ক, জব্বলপুর অবস্থিত। পরবর্তী প্রশ্ন দেখো, এবারে দেখো, গোয়ার জীবনরেখা বা লাইফ লাইন অফ গোয়া কোন নদীকে বলা হয়? খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, এটার উত্তর কি হবে বলো আমাকে। দেখো, গোয়ার জীবনরেখা বা লাইফ লাইন অফ গোয়া বলা হয় অপশন নাম্বার খ, মান্ডবী নদীকে। ঠিক আছে, দেখো গোয়ার নদী, গোয়ার দুটি প্রধান নদী আছে, একটা হচ্ছে মান্ডবী, একটা হচ্ছে জুয়ারি। এই নামগুলো কিন্তু মনে রাখবে, অনেক সময় পরীক্ষায় দেবে। মান্ডবী নদীকে গোয়ার জীবনরেখা বলা হয়। বিখ্যাত দুধসাগর জলপ্রপাত এই মান্ডবী নদীর গতিপথেই গোয়া কর্ণাটকের সীমান্তে অবস্থিত। গোয়ার রাজধানী কি? গোয়ার রাজধানী হচ্ছে পানাজি, এবং এই পানাজি কিন্তু এই যে মান্ডবী এই নদীর তীরে কিন্তু অবস্থিত। তো এই যে এই লাইন দুটো, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এগুলো কিন্তু ভালো করে পয়েন্ট করে নেবে। ওকে, চলে আসছি নেক্সট প্রশ্ন। দেখো নেক্সট প্রশ্ন বলছে 11 নম্বর, কেরালার দীর্ঘতম ও প্রধান নদীটির নাম কি? কি হবে উত্তর বলো। দেখো, কেরালার দীর্ঘতম প্রধান নদীর নাম হচ্ছে অপশন নাম্বার খ, পেরিয়ার। দেখো, কেরালার নদী, কেরালা তথা পশ্চিমঘাটের একটি গুরুত্বপূর্ণ নদী হলো পেরিয়ার। কেরালার বিখ্যাত ইদ্দুকি আর্চবাদ এই নদীর উপর নির্মিত। পেরিয়ার জাতীয় উদ্যান এই নদী অববাহিকাতেই কিন্তু অবস্থিত। তো এগুলো কিন্তু দেখে রাখবে। নেক্সট 12 নম্বর, মধ্যপ্রদেশের ঐতিহাসিক শহর জব্বলপুর কোন নদীর তীরে অবস্থিত? এটা উত্তর কী হবে? মধ্যপ্রদেশের ঐতিহাসিক শহর জব্বলপুর অপশন নাম্বার ক, নর্মদা নদীর তীরে অবস্থিত। দেখো, এটি নর্মদা নদী একটি মধ্যপ্রদেশের অমরকণ্টক শৃঙ্গ থেকে উৎপন্ন হয়েছে। এটা আমরা বারবার করছি কারণ এটা কিন্তু পরীক্ষা অনেকবার দেয়, সেক্ষেত্রে আমাদের বারবার করলে আমাদের মাথায় সেটা পুরো সম্পূর্ণ চেপে যাবে। পশ্চিমবঙ্গ নদী হিসাবে খাম্বাত উপসাগরে পড়েছে। এটি একটি গ্রস্ত উপত্যকার মধ্য দিয়ে প্রবাহিত হয়। গুজরাটের ভারত শহরটা কিন্তু এখানে অবস্থিত। তাপ্তি মধ্যপ্রদেশের মুলতাই পাহাড় থেকে উৎপন্ন হয়ে নর্মদার সমান্তরালে গ্রস্ত উপত্যকা দিয়ে প্রবাহিত হয়ে আরেকটি পশ্চিম বাহিনী নদী, এর তীরে গুজরাটের সুরত শহর অবস্থিত। তো এর যে উৎপত্তি, এক সেকেন্ড, এর যে উৎপত্তিটা এবং এর যে এর তীরে কোন শহর অবস্থিত, এগুলো কিন্তু পরীক্ষায় দেবে। ঠিক আছে, তারপর দেখো বেতোয়া। বেতোয়া কি? বেতোয়া হচ্ছে এই যমুনার উপনদী এবং এর তীরে মধ্যপ্রদেশের বিখ্যাত সাঞ্চি স্তূপ এবং গুজরা বলছি ওরছা শহর অবস্থিত। এগুলো কিন্তু দেখে রাখবে। নেক্সট 13 নম্বর, দক্ষিণ ভারতের অন্যতম প্রধান শহর হায়দরাবাদ কোন নদীর তীরে অবস্থিত? হায়দ্রাবাদ অবস্থিত অপশন নাম্বার গ, মুসি নদীর তীরে। ঠিক আছে, দেখো মুসি নদী এটি কৃষ্ণা নদীর একটি উপনদী হলেও হায়দ্রাবাদ শহরের কারণে এটি ভীষণ বিখ্যাত। কৃষ্ণা নদী দক্ষিণ ভারতের দ্বিতীয় দীর্ঘতম নদী। এর উৎস কি? মহারাষ্ট্রের মহাবালেশ্বর, যেটা এইমাত্র দেখলাম। এবং এইখান থেকে মেন পড়তে হবে তোমাদের, এর তীরে অন্ধ্রপ্রদেশের বিখ্যাত শহর বিজয়বাড়া অবস্থিত। তো বিজয়বাড়া কোথায় অবস্থিত? কৃষ্ণা নদীর তীরে। ঠিক আছে, তারপরে দেখো গোদাবরী, একে দক্ষিণ গঙ্গা বা বৃদ্ধ গঙ্গা বলা হয়। এটি দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী এবং এর তীর নাসিক, নান্দের, তারপরে রাজমন্দ্রি শহর অবস্থিত। তো এই যে গোদাবরী থেকে কিন্তু প্রত্যেকটা লাইন থেকে প্রশ্ন দেয়, তো প্রত্যেকটা লাইন কিন্তু তোমাদের ভালো করে পড়তে হবে। ওকে, চলে আসছি নেক্সট কোয়েশ্চেন। দেখো এই নেক্সট কোয়েশ্চেন বলছি, তারপরে দেখো কাবেরী উৎস কি? কাবেরী উৎস হচ্ছে কর্ণাটকের ব্রহ্মগিরি পাহাড়ের তালা কাবেরী। একে কিন্তু পবিত্রতার দিক থেকে দক্ষিণের গঙ্গা বলা হয়। ওকে, এর তীরে তামিলনাড়ুর বিখ্যাত ধর্মীয় ঐতিহাসিক শহর তিরুচিরাপল্লী এবং কর্ণাটকের শ্রীরঙ্গপত্তনম অবস্থিত। তো এগুলো কিন্তু শহরগুলো কিন্তু দেখে রাখবে যে কোন নদীর তীরে কোন শহর। নেক্সট হচ্ছে, এক সেকেন্ড, হ্যাঁ, গুজরাটের প্রধান বাণিজ্যিক শহর আহমেদাবাদ কোন নদীর তীরে অবস্থিত? কি হবে উত্তর বলো। দেখো, আহমেদাবাদ অবস্থিত অপশন নাম্বার খ, সবরমতী নদীর তীরে। দেখো, আহমেদাবাদ এবং গুজরাটের রাজধানী গান্ধীনগর দুটোই কিন্তু সবরমতী নদীর তীরে অবস্থিত। এখানে মহাত্মা গান্ধীর বিখ্যাত সবরমতী আশ্রম রয়েছে। সবরমতী নদী রাজস্থানের আরাবল্লী পর্বত থেকে উৎপন্ন হয়ে গুজরাটের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে কোথায় পড়েছে? খাম্বাত উপসাগরে, রাজস্থানের আরাবল্লী পর্বত থেকে উৎপন্ন হয়েছে। এটা কিন্তু পরীক্ষায় দেয়। মাহি ভারতের একমাত্র নদী, এটা কিন্তু আগেও বলেছিলাম যে এটা কিন্তু কর্কট ক্রান্তি রেখাকে দুবার অতিক্রম করেছে। এটা কিন্তু পরীক্ষায় দেবে। এর তীরে গুজরাটের ভদোদরা শহরের পাশ দিয়ে প্রবাহিত হলেও এটি বিশ্বাসমিত্রী যা মাহির অববাহিকার অংশ। এটা কিন্তু দেখে রাখবে। জাস্ট তোমাদের এটা দেখবে কোন কোন নদীর তীরে অবস্থিত, এবং এখানে তো বলে দিলাম যে এর উৎপত্তিটা দেখে রাখবে, এবং এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। নেক্সট চলে আসি পরবর্তী প্রশ্নতে। দেখো, নাসিক শহরটি কোন নদীর তীরে অবস্থিত যেখানে প্রতি 12 বছর অন্তর বিখ্যাত কুম্ভ মেলা অনুষ্ঠিত হয়? কি এটা উত্তর বলো। নাসিক কি বললাম একটু আগে তোমাদের বললাম নাসিক হবে অপশন নাম্বার খ, গোদাবরী। এবার দেখো, মহারাষ্ট্রের নাসিক শহরটি গোদাবরী নদীর তীরে অবস্থিত। গোদাবরী নদীটি এই নাসিকের কাছে ত্রম্বকেশ্বর থেকে উৎপন্ন হয়েছে। উৎসটা দেখে রাখবে। গোদাবরীর আগেও বলেছিলাম। ভারতের মোট 4টি স্থানে কুম্ভ মেলা অনুষ্ঠিত হয়। এই 4টি স্থানে কিন্তু কোনো না কোনো নদীর তীরে অবস্থিত। কী কী সেটা দেখে নিই। দেখো, প্রয়াগরাজ,
গঙ্গা যমুনা সরস্বতীর সঙ্গমস্থলে কিন্তু এটা অবস্থিত। হরিদ্বার গঙ্গা নদীর তীরে অবস্থিত। নাসিক গোদাবরী নদীর তীরে অবস্থিত। উজ্জয়িনী কোথায় অবস্থিত? উজ্জয়িনী হচ্ছে শিপ্রা নদীর তীরে অবস্থিত। তো এইখানে কিন্তু প্রত্যেকটা জিনিস গুরুত্বপূর্ণ। এবার দেখো আরও কিছু শহর দেখে নিই। মাদুরাই কোন নদীর তীরে? মাদুরাই হচ্ছে বৈগা নদীর তীরে। নেল্লোর হচ্ছে পান্নার নদীর তীরে। পেন্নার, এটা পেন্নার হবে। কুন্নুল হচ্ছে তুঙ্গভদ্রা নদীর তীরে এবং মহীশূর হচ্ছে কাবেরী নদীর তীরে অবস্থিত। এগুলো কিন্তু ভালো করে দেখে রাখবে। চলে আসি নেক্সট কোয়েশ্চেন। নেক্সট হচ্ছে অন্ধ্রপ্রদেশের, এক সেকেন্ড, অন্ধ্রপ্রদেশের কৃষ্ণা এবং গোদাবরী নদীর বদ্বীপের মাঝামাঝি অংশে কোন বিখ্যাত মিষ্টি জলের হ্রদটি অবস্থিত? কে উত্তর বলো? এটার উত্তর হবে অপশন নাম্বার খ, কোলেরু হ্রদ। ঠিক আছে, দেখো কোলেরু হলো অন্ধ্রপ্রদেশের একটি প্রধান এবং বড় মিষ্টি জলের হ্রদ, যা বহু পরিযায়ী পাখির জন্য অন্যতম বাসস্থান। নেক্সট, উত্তরাখণ্ডের কোন হ্রদটিকে তার রহস্যময় কঙ্কাল আবিষ্কারের ইতিহাসের জন্য রহস্যময় হ্রদ বা স্কেলেটন লেক বলা হয়? কি হবে এটার উত্তর বলো? স্কেলেটন লেক বলা হয় অপশন নাম্বার খ, রূপকুণ্ড হ্রদকে। হিমালয়ের উঁচুতে অবস্থিত রূপকুণ্ড হ্রদের বরফ গললে শত শত প্রাচীন মানুষের কঙ্কাল দেখা যায়, তাই একে কিন্তু কঙ্কাল হ্রদ বা রহস্যময় হ্রদ বলা হয়। এটা তো মুখস্থ রাখার দরকার নেই, জাস্ট একটু দেখে রাখবে, ব্যাস আর কিছু না। নেক্সট, লাদাখে সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 14,000 ফুট উঁচুতে অবস্থিত কোন লবণাক্ত হ্রদটির মধ্য দিয়ে ভারত ও চীনের প্রকৃত নিয়ন্ত্রণ রেখা গেছে, মানে লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল গেছে? কি হবে উত্তর বলো? এটার উত্তর অপশন নম্বর খ, প্যাংগং সো হ্রদ। সেটা মনে রাখবে, প্যাংগং সো হ্রদটা মনে রাখবে এবং সো মেরিডিটা মনে রাখবে। এটাই লাদাখের একটি বিখ্যাত মিষ্টি থেকে ঈষৎ লবণাক্ত জলের হ্রদ, যা রামসার সাইটের অন্তর্ভুক্ত। ওকে, তো এগুলো কোথায় অবস্থিত সেটা জাস্ট একটু মাথায় রাখবে। নেক্সট দেখো, সিকিমে অবস্থিত ভারতের অন্যতম উচ্চতম হ্রদ কোনটা? উচ্চতম হ্রদ কোনটা বলো? এটার উত্তর হবে অপশন নাম্বার ক, গুরদুংমার হ্রদ। ঠিক আছে, দেখো চোলামু বা সোলামো বা লো বলছি, সোলাহামো হ্রদ মনে রাখবে, এটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 5,330 মিটার উঁচুতে অবস্থিত এবং এটি ভারতের উচ্চতম হ্রদ। এখানে থেকে কিন্তু তিস্তা নদীর উৎপত্তি। তো এগুলো কিন্তু অবশ্যই দেখে রাখবে। নেক্সট, উত্তরপ্রদেশের সোনভদ্র জেলায় রিহান্দ নদীর ওপর নির্মিত ভারতের বৃহত্তম কৃত্রিম বা মানবসৃষ্ট হ্রদ কোনটা, বা ম্যানমেড রিজার্ভায়ার, মানে আর্টিফিশিয়াল রিজার্ভায়ার বলছে, সেটা কোনটা হবে বলো? কি হবে? এটার উত্তর অপশন নাম্বার খ, গোবিন্দ বল্লভ পনসাগর। এটা আগেও আমি বলেছিলাম। নেক্সট দেখো, গোবিন্দ বল্লভ পনসাগর উত্তরপ্রদেশ ও মধ্যপ্রদেশের সীমান্তে রিহান নদীর উপর অবস্থিত। এটি ভারতের বৃহত্তম কৃত্রিম লেক, মানে লার্জেস্ট আর্টিফিশিয়াল লেক। গোবিন্দ সাগর, এটি হিমাচল প্রদেশের শতদ্রু নদীর ওপর অবস্থিত এবং এটা কিন্তু ভাকরাবাদের পিছনেই অবস্থিত। তারপর হচ্ছে ধেমার বাঁধ, জয়সমান্দ বাঁধ, এটা হচ্ছে রাজস্থানের উদয়পুরে অবস্থিত এবং এটি ভারতের অন্যতম প্রাচীন ও বড় কৃত্রিম হ্রদ। ওকে, এটা কিন্তু দেখে থাকবে। নেক্সট দেখো, নেক্সট কি বলছে, কর্ণাটকে কৃষ্ণা নদীর ওপর নির্মিত আলমাট্টি বাঁধ প্রকল্পটির নতুন নামকরণ কার নামে করা হয়েছে? কি হবে উত্তর বলো? এটার উত্তর হবে অপশন নাম্বার খ, লাল বাহাদুর শাস্ত্রী। দেখো আলামাট্টি বাঁধ, এটি উত্তর উত্তর কর্ণাটকের এই বাঁধটির নাম রাখা, সরি, এটি উত্তর কর্ণাটকের এই বাঁধটির, এক সেকেন্ড, এটা এটা বললে ভুল হবে, এতে হবে না, এটা এটা হচ্ছে আলামাট্টি বাঁধ তো, আলামাট্টি, হ্যাঁ আলামাট্টি বাঁধই তো কথা বলছে, হ্যাঁ ঠিকই আছে। দেখো আলামাট্টি বাঁধ থেকে এটা হচ্ছে লাল বাহাদুর শাস্ত্রী, যিনি আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী ছিলেন, তাদের নামে রাখা হয়েছে। আর আপার কৃষ্ণা প্রজেক্টটা কি? আপার কৃষ্ণা প্রজেক্ট হচ্ছে, এটি নিয়ে কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানার মধ্যে কিন্তু একটা মানে বিবাদ রয়েছে আর কি, জলবন্টন বিবাদ রয়েছে, এটা just দেখে রাখবে, এগুলো কিন্তু পরীক্ষায় তেমন একটা দেবে না। নেক্সট, বা দিতেও পারে, বলা যায় না কখন কি দিয়ে দেয়। তামিলনাড়ুর কাবেরী নদীর ওপর অবস্থিত ভারতের প্রাচীনতম বাঁধটির নাম কি, যা চোল রাজবংশের আমলে তৈরি হচ্ছিল? মানে ভারতের প্রাচীনতম বাঁধের কথা জিজ্ঞেস করছে। ভারতের প্রাচীনতম বাঁধ হচ্ছে অপশন নাম্বার খ, কল্যাণী বাঁধ বা গ্র্যান্ড হ্যানিকাট। ওকে, দেখো কল্যাণী বাঁধ চোল রাজার কারিকল্যাণের আমলে খ্রিস্টীয় 2য় শতকে নির্মিত এবং এটি বিশ্বের প্রাচীনতম জলসেচ কাঠামো, যা আজও জলসচল রয়েছে। এটি তামিলনাড়ুর তিরুচিরাপল্লির কাছে কাবেরী নদীর ওপর অবস্থিত। মেত্তুর বাঁধ, এটিও তামিলনাড়ুর কাবেরী নদীর ওপর অবস্থিত, ভারতের অন্যতম বৃহত্তম বাঁধ। এগুলো কিন্তু দেখে রাখবে। নেক্সট দেখো, নেক্সট বলছে কেরালার পেরিয়ার নদীর ওপর নির্মিত এশিয়ার বৃহত্তম আর্চ ড্যাম বা ধনুকাকৃতি বাঁধ কোনটি? এটা একটু আগে দেখলাম, এটা হচ্ছে ইদ্দুকি বাঁধ। দেখো ইদ্দুকি বাঁধ তো দেখেই নিলাম আমরা, এটা একটা ডাবল কভারেজ আর্চ ড্যাম। এটা এই যে এটা হচ্ছে কেরালায় অবস্থিত এবং এটি ডাবল কার্ভেচার আর্চ ড্যাম।
জাস্ট এটা দেখে রাখবে। বাকি হচ্ছে মুল্লা পেরিয়ার বাঁধ হচ্ছে এটিও কেরালার পেরিয়ার নদীর উপর অবস্থিত। আর নাফসা বাঁধ এটা হচ্ছে হিমাচল প্রদেশের সরুদ্র নদীর উপর অবস্থিত। মেইনলি তোমাদের বাঁধ থেকে প্রশ্ন এমনভাবেই দেবে স্ট্যাটিক টাইপের যে কোন নদীর তীরে বা কোন রাজ্য অবস্থিত এগুলো কিন্তু দেবে। চলে আসি নেক্সট কোয়েশ্চেন দেখো 24 রাজস্থান ও মধ্যপ্রদেশের যৌথ উদ্যোগে চম্বল নদীর ওপর নির্মিত প্রধান 3টি বাঁধ কি কি? এটা উত্তর কি অপশন নাম্বার ক গান্ধী সাগর, রানা প্রতাপ সাগর এবং জওহর সাগর। দেখো চম্বল প্রজেক্ট যমুনা নদীর প্রধান উপনদী চম্বলের ওপর 3টি ধাপে এই বাঁধগুলো তৈরি হয় বন্যা নিয়ন্ত্রণ ও ভূমিক্ষয় রোধের জন্য। গান্ধী সাগর কোথায় অবস্থিত? গান্ধী সাগর হচ্ছে মধ্যপ্রদেশে। এটা চম্বলের ওপর মানে চম্বল নদীর ওপরে কিন্তু প্রধান বাঁধ। দেখো এখানে কি বলেছে প্রশ্নটাতে যে রাজস্থান এবং মধ্যপ্রদেশের যৌথ উদ্যোগে, মানে এই যে বাঁধগুলো আছে এগুলো কিন্তু প্রত্যেকটাই চম্বল নদীর উপরে অবস্থিত, কিন্তু এর মধ্যে কিছু রাজস্থানে রয়েছে, কিছু কিন্তু মধ্যপ্রদেশে রয়েছে। এই যে রানা প্রতাপ এটা কিন্তু রাজস্থানে রয়েছে এবং জওহর কিন্তু রাজস্থানে, মানে শুধুমাত্র গান্ধী সাগরটাই কিন্তু মধ্যপ্রদেশে, বাকি যে রানা প্রতাপ সাগর এবং জওহর সাগর দুটোই কিন্তু রাজস্থানে রয়েছে। নেক্সট হচ্ছে 25 দামোদরের প্রধান উপনদী বরাকর নদীর ওপর নির্মিত ডিভিসির অন্তর্ভুক্ত দুটি প্রধান বাঁধের নাম কি? কি হবে তো ওটার উত্তর বলো। এটার উত্তর অপশন নাম্বার গ মাইথন ও তিলাইয়া বাঁধ। দেখো বরাকর নদী এটি দামোদরের প্রধান উপনদী, এর ওপর ঝাড়খণ্ডের মাইথন ও তিলাইয়া বাঁধ দুটি অবস্থিত। মাইথন বাঁধটি তার ভূগর্ভস্থ বিদ্যুৎ কেন্দ্রের জন্য বিখ্যাত। পাঞ্চেত বাঁধ এটি মূল দামোদর নদীর ওপর ঝাড়খণ্ড পুরুলিয়া সীমান্তে অবস্থিত। এটা কোথায়? এটা হচ্ছে ঝাড়খণ্ড এবং পুরুলিয়ার সীমান্তে কিন্তু অবস্থিত। দুর্গাপুর ব্যারেজ এটি পশ্চিমবঙ্গের বর্ধমানের মূল দামোদরের নদীর ওপর অবস্থিত, যা মূলত সেচের জল খালের মাধ্যমে সরবরাহের জন্য ব্যবহৃত হয়। মেসেঞ্জার বাঁধ এটি ময়ূরাক্ষী নদীর ওপর অবস্থিত এবং ডিভিসির অংশ নয় কিন্তু এই মেসেঞ্জার বাঁধ। ওকে, তো এগুলো কিন্তু কোন নদীর ওপর, যখন আমরা পশ্চিমবঙ্গের ভূগোল পড়বো তখন কিন্তু পশ্চিমবঙ্গের কোন কোন বাঁধ রয়েছে, কোন নদীর ওপর, কোন জেলায় রয়েছে এগুলো কিন্তু ভালো করে দেখে নেবো। ঠিক আছে, চলে আসছি নেক্সট কোয়েশ্চেন। দেখো নেক্সট কোয়েশ্চেন হচ্ছে 26 ঝাড়খণ্ডের ময়ূরাক্ষী নদীর ওপর অবস্থিত মেসেঞ্জার বাঁধ তৈরিতে কোন দেশের আর্থিক সাহায্য করা একে কানাডা বাঁধ বলা হয়? তো নাম দেখে বোঝা যাচ্ছে এটার উত্তর হবে কানাডা। এটার বলে কি লাভ, মানে দাঁড়িয়ে তো কোনো লাভ নেই, কারণ এটা তো বোঝা যাচ্ছে সহজেই। দেখো মেসেঞ্জার বা কানাডা বাঁধ 1955 সালে ভারতের তৎকালীন বিদেশি মন্ত্রী লুইসেন লরেন্ট এটা কিন্তু উদ্বোধন করেন তিনি। এটি ঝাড়খণ্ডের দুমকা জেলায় অবস্থিত হলেও এর থেকে উৎপাদিত বিদ্যুৎ ও সেচের জল মূলত পশ্চিমবঙ্গের বীরভূম এবং মুর্শিদাবাদ জেলায় ব্যবহৃত হয়। তিলপাড়া ব্যারেজ যেটা পশ্চিমবঙ্গের বীরভূম সিউড়ির কাছে অবস্থিত এবং এটা ময়ূরাক্ষী নদীর উপর নির্মিত। এই ব্যারেজের নির্মিত এবং পরীক্ষায় কিন্তু মেসেঞ্জার এবং তিলপাড়া অনেক সময় গুলিয়ে যায়, কিন্তু দুটোই কিন্তু ময়ূরাক্ষী নদীর অবস্থিত। মানে দেখো মেসেঞ্জার আর তিলপাড়া কিন্তু মানে অনেক সময় কিন্তু একটা কনফিউজিং ব্যাপার থাকে মেসেঞ্জার এবং তিলপাড়ার মধ্যে, সেক্ষেত্রে তোমরা কিন্তু একটু সাবধানে উত্তর করবে। এই যে তিলপাড়া এবং এই যে মেসেঞ্জার এই দুটোই কিন্তু ময়ূরাক্ষীর ওপরই অবস্থিত, এটা কিন্তু বারবার করে রিভিশন করতে থাকবে। নেক্সট ভারতের বৃহত্তম সেচ খাল ইন্দিরা গান্ধী খাল কোন দুটি নদীর মিলনস্থলে নির্মিত? এটা হরিকে হবে, এই হরিকে বল, হরিশকে না, হরিকে এটা হচ্ছে হরিকে হবে। হরিকে ব্যারেজ থেকে জল পাওয়া যায়। কি হবে উত্তর বলো এটার উত্তর অপশন নাম্বার খ শতদ্র ও বিপাশা। দেখো হরিকে ব্যারেজ পাঞ্জাবের ফিরোজপুরের শতদ্র ও বিপাশা নদীর সঙ্গমস্থলে অবস্থিত। এটা 1952 সালে এই ব্যারেজটি তৈরি হয়। ইন্দিরা গান্ধী খাল এর আগের নাম কি ছিল? রাজস্থান খাল, যেটা 1984 সালে নাম পরিবর্তিত হয় এবং এটি প্রায় 650 কিলোমিটার দীর্ঘ এবং বিশ্বের অন্যতম বৃহত্তম খাল প্রকল্প। এই খালের জলের ফলেই রাজস্থানের থর মরুভূমি অঞ্চলের গঙ্গানগর, তার বিকানের, জয়সলমীর জেলায় সবুজ বিপ্লব সম্ভব হয়েছে। বাকি কিন্তু এখানে আমি কিছু বাঁধের নাম দিয়ে দিয়েছি, তোমরা কিন্তু এটা একবার একটুখানি চোখ বুলিয়ে নেবে। ওকে, চলে আসি পরবর্তী কোয়েশ্চেন। দেখো পরবর্তী কোয়েশ্চেন হচ্ছে আমাদের 28 নম্বর। তো 28 নম্বর প্রশ্ন দেখো, 28 নম্বর প্রশ্ন বলছে ভারতের জলবায়ুতে প্রশান্ত মহাসাগরে কোন উষ্ণ সামুদ্রিক স্রোতের প্রভাবের ফলে খরা বা মৌসুমি বায়ুর খামখেয়ালিপনা দেখা যায়, মানে বৃষ্টিপাত একটু কম হয়। আমরা জানি যে মৌসুমি বায়ুর ফলেই কিন্তু ভারতে বৃষ্টিপাত হয়। তো যে বলছে যে ভারতের জলবায়ুতে প্রশান্ত মহাসাগরের কোন এমন উষ্ণ সামুদ্রিক স্রোতের প্রভাব আছে যার ফলে বৃষ্টিপাত কিন্তু কমে যায়? এটার উত্তর কী হবে? এটার উত্তর অপশন নাম্বার ক লানিনা বলছি, সরি, এটা হচ্ছে এল নিনোর ফলে কিন্তু এটা হয়, যেটা বর্তমানে কিন্তু তার প্রভাব আমরা দেখতে পাচ্ছি। এল নিনো এটা হচ্ছে স্প্যানিশ শব্দ, যার অর্থ হচ্ছে দুষ্টু ছেলে বা খ্রিস্ট শিশু। এটা কিন্তু পরীক্ষায় প্রচুরবার দিয়েছে, তো এটা কিন্তু দেখে রাখবে। এটি প্রশান্ত মহাসাগরের পেরু উপকূলে সৃষ্ট একটি সাময়িক উষ্ণ সমুদ্র স্রোত। এটি সক্রিয় হলে ভারতে মৌসুমী বায়ু দুর্বল হয়ে যায় এবং খরা দেখা যায়, মানে বৃষ্টিপাত কিন্তু কম হয়। কার কারণে? উত্তর হবে কিন্তু এক সেকেন্ড, উত্তর হবে হচ্ছে এল নিনোর প্রভাবে হয় কিন্তু এটা। এবং লালিনা কিন্তু এর উল্টো ঠিক। লালিনার স্প্যানিশ শব্দের অর্থ হচ্ছে শান্ত মেয়ে। এটি একটি শীতল সামুদ্রিক স্রোত এবং এটি সক্রিয় হলে
ভারতে শক্তিশালী মৌসুমী বায়ুর আগমন ঘটে এবং প্রচুর বৃষ্টিপাত হয়। ওকে, এটা কিন্তু দেখে রাখবে। নেক্সট চলে আসি পরবর্তী প্রশ্ন। দেখো, তামিলনাড়ুর করমণ্ডল উপকূলে প্রধানত কোন বায়ুর প্রভাবে শীতকালে দ্বিতীয়বার বৃষ্টিপাত হয়? এটার উত্তর কী হবে? তোমাদের অপশনগুলো একবার দেখিয়ে দিই। দেখো, অপশনগুলো নিচে চলে গেছে, একবার দেখিয়ে দিলাম। এটার উত্তর কী হবে বলো দেখি আমাকে। এটার উত্তর অপশন নাম্বার খ, উত্তর পূর্ব মৌসুমী বায়ু বা প্রত্যাবর্তনকারী মৌসুমী বায়ু। দেখো, বছর দুবার বৃষ্টিপাতের অঞ্চল কি? তামিলনাড়ু করমণ্ডল উপকূল। প্রথমবার কখন হয়? প্রথমবার হচ্ছে মে জুন মাসে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু প্রভাবে সামান্য বৃষ্টিপাত হয়। মানে ধরো এই যে এটা দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু হচ্ছে, এক সেকেন্ড, দক্ষিণ পশ্চিম হচ্ছে এই যে মৌসুমী বায়ু এখানে, এর প্রভাবে একবার এই যে করমণ্ডল উপকূল এখানে একবার হয়, তামিলনাড়ু করমণ্ডল উপকূল এখানে একবার হয়। এরপর কখন হয়? এরপর দ্বিতীয়বার হয় হচ্ছে অক্টোবরে নভেম্বর মাসে, যখন উত্তর পূর্ব মানে এই যে নর্থ ইস্টার্ন বায়ুটা আছে এখানে আসছে এবং হচ্ছে ফেরার পথে বঙ্গোপসাগর, এটা বঙ্গোপসাগর এখান থেকে জলীয়বাষ্প সংগ্রহ করে করমণ্ডল উপকূলে কিন্তু আরেকবার বৃষ্টিপাত ঘটায়। ঠিক আছে, তো এটা কিন্তু দেখে রাখবে। ওকে, চলে আসছি নেক্সট কোশ্চেন। হচ্ছে 30। ভারতের কোন রাজ্যে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর বঙ্গোপসাগরীয় শাখা এবং আরব সাগরীয় শাখা দুটি একযোগে মিলিত হয়ে বৃষ্টিপাত ঘটায়? মানে দুটো শাখা একসঙ্গে মিলিত হয়ে কিন্তু বৃষ্টিপাত ঘটায় কোন জায়গাতে? উত্তর কী হবে? এটার উত্তর অপশন নাম্বার গ, পাঞ্জাব ও হরিয়ানা অঞ্চলে। দেখো, আরবীয় শাখা সিন্ধু উপত্যকা ও রাজস্থানের ওপর দিয়ে উত্তর দিকে এগিয়ে বঙ্গোপসাগর শাখা গঙ্গা সমভূমির বরাবর উত্তর পশ্চিম দিকে কিন্তু অগ্রসর হয়। মানে এই দুটো কিন্তু দেখে রাখবে কোন দুটি শাখা কোথায় যায়। ঠিক আছে, এই দুটি শাখা অবশেষে উত্তর পশ্চিম ভারতের পাঞ্জাব, হরিয়ানা এবং হিমাচল প্রদেশের পাদদেশে এসে মিলিত হয় এবং সেখানে ভালো বৃষ্টিপাত ঘটায়। যেহেতু এই অঞ্চলে পৌঁছাতে দুই শাখারই বেশ সময় লাগে, তাই পাঞ্জাবে বর্ষাকালে সবচেয়ে কম সময়ের জন্য স্থায়ী হয়। ওকে, মানে মানে যেহেতু একটু পৌঁছতে দেরি হয় সেক্ষেত্রে বেশিক্ষণ থাকে না, তারপর বর্ষা শেষ হয়ে গেলে চলে যায়। ঠিক আছে, তো এটা কিন্তু একটু দেখে রাখবে। নেক্সট, আরব সাগর থেকে আসা মৌসুমী বায়ু পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢালে বাধা পেয়ে প্রচুর বৃষ্টিপাত ঘটায়। এটি কোন ধরনের বৃষ্টিপাত? মানে এই যে পশ্চিমঘাট পর্বত, এখানে এখানে যে আরব সাগরে যে মৌসুমী বায়ু আসছে এখানে বাধা পাচ্ছে, এই জায়গাটা বাধা পাচ্ছে, এখানে বৃষ্টিপাত ঘটাচ্ছে, তো এটা বলছে কোন ধরনের বৃষ্টিপাত? এটা হচ্ছে অরোগ্রাফিক বৃষ্টিপাত, মানে শৈলক্ষেপ বৃষ্টিপাত। ঠিক আছে, দেখো, ভারতের মোট বৃষ্টিপাতের প্রায় 80-85% হলো শৈলক্ষেপ বৃষ্টিপাত। পরিচলন বৃষ্টিপাত কি? সাধারণত নিরক্ষীয় অঞ্চলে রোজ বিকালে দেখা যায়। ভারতে গ্রীষ্মকালে স্থানীয়ভাবে সৃষ্ট কালবৈশাখী কিছুটা পরিচলন প্রকৃতি। ঘূর্ণবাদ বৃষ্টিপাত কি? এটা সাইক্লোনিক, আমরা সকলেই জানি। ভারতের উপকূলবর্তী এলাকায় মানে কোস্টলাইন যেখানে আছে, যেমন অন্ধ্রপ্রদেশ, ওড়িশা বা পশ্চিমবঙ্গে সাইক্লোনের কারণে যেমন যে বৃষ্টি হয় তাকে কিন্তু এটা ঘূর্ণবাদ বৃষ্টিপাত বলা হয়, যেমন হচ্ছে আমফান, ইয়াস ঝড়ের সময়। ওকে, তারপর হচ্ছে পরবর্তী প্রশ্ন। নেক্সট হচ্ছে, ভারতে কোন অংশে বার্ষিক উষ্ণতার প্রসার সবচেয়ে কম থাকে, অর্থাৎ জলবায়ু সারা বছর সমভাবাপন্ন থাকে? মানে সমভাবাপন্ন হচ্ছে মানে খুব একটা গরম না বা খুব একটা ঠান্ডা না, মানে আমাদের যেমন কি গরম পড়লে একদম খুব গরম পড়ে, আবার ঠান্ডা পড়লে একদম কনকনে ঠান্ডা পড়ে। মানে বলছে যে এমন কোন জায়গা আছে যেখানে কিন্তু মানে গরমটাও একদম নর্মাল থাকে, শীতকালে কিন্তু শীতটাও নর্মাল থাকে, মানে অত একদম এক্সট্রিম লেভেলে যায় না, মানে খুব গরম বা খুব ঠান্ডা তেমন হয় না। সেটা হচ্ছে অপশন নাম্বার গ, দক্ষিণ ভারতের উপকূল অঞ্চল। মানে এই যে ভারতের জায়গার এখানে যে উপকূলগুলো আছে, মানে এখানে তো উপকূল, এখানে তো এখানে হচ্ছে আরব সাগর, এখানে হচ্ছে বঙ্গোপসাগর, তো এইখানে কিন্তু এই উপকূলবর্তী যে এলাকাগুলো আছে এখানে কিন্তু সেই এখানে হচ্ছে সমাভাবাপন্ন, মানে হচ্ছে খুব একটা যে গরম খুব একটা যে ঠান্ডা সেটা কিন্তু নয়। দেখো এখানে লেখাই আছে যেটা কি সমুদ্রের জল সহজে গরম বা ঠান্ডা হয় না, তাই উপকূলীয় অঞ্চলে যেমন হচ্ছে মুম্বাই, চেন্নাই, তিরুবনন্তপুরম বার্ষিক উষ্ণতার প্রসার খুব কম হয়। এখানে শীত বা গ্রীষ্মের তীব্রতা বোঝা যায় না, মানে খুব একটা তীব্র হয় না। চরম ভাবাপন্ন কি? এখানে কিন্তু সমুদ্র থেকে সমুদ্র থেকে যত দূরে যাবে তত কিন্তু চরম ভাবাপন্ন হবে, মানে ঠান্ডাকালে খুব ঠান্ডা এবং গরমকালে খুব গরম। এটা কোথায়? এটা হচ্ছে তোমাদের যেমন রাজস্থান, দিল্লি, যেহেতু এগুলো এই যে রাজস্থান এখানে এখানে দিল্লি, যেহেতু এগুলো সমুদ্র থেকে অনেক দূরে, সেক্ষেত্রে কিন্তু এখানে খুব বেশি মানে গরমকালে খুব গরম, কারণ ঠান্ডাকালে খুব গরম, খুব ঠান্ডা, এটা কিন্তু হয় চরম ভাবাপন্ন। তারপরে দেখো, রাজস্থানের থর মরুভূমি অঞ্চলে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর আরব সাগরীয় শাখা থেকে বৃষ্টিপাত প্রায় না বললেই হয়, মানে না হয় বললেই চলে। এর প্রধান ভৌগোলিক কারণ কি? কী হবে উত্তর বলে? এর প্রধান কারণ হচ্ছে অপশন নাম্বার খ, আরাবল্লী পর্বত মৌসুমী বায়ুর গতিপথে সমান্তরাল। মানে এই যে একে ধরো এই যে এটা ধরো ভারতের ম্যাপ, ঠিক আছে, কথা বলে এটা ভারতের ম্যাপ। তো এখানে রাজস্থান, এখানে আরাবল্লী পর্বত হচ্ছে, এইভাবে আরাবল্লী পর্বতটা রয়েছে। তো যখন যে মৌসুমী বায়ুটা আসছে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু, তো এটা এভাবে যাচ্ছে, এটা এভাবে যাচ্ছে,
তো এটা কিন্তু এদিকে আর ঢুকতে পারছে না, এইখান থেকে দিয়ে সরে চলে যাচ্ছে, তাই এই জায়গাটা কিন্তু রেনফলটা বৃষ্টিপাতটা কিন্তু ঘটাচ্ছে না তেমনভাবে। তো এটাই কিন্তু এর মূলত কারণ। এগুলো কিন্তু এখানে তেমনই লেখা আছে, এটা কিন্তু তোমরা পড়ে নেবে। নেক্সট 34, তীব্র বৃষ্টির ফোঁটা যখন সরাসরি আলগা মাটির ওপর আছড়ে পড়ে মাটির কণাগুলিকে স্থানান্তরিত করে, তখন মৃত্তিকা ক্ষয়ের কোন প্রাথমিক রূপ দেখা যায়? মানে একটা ধরো এখানে মৃত্তিকা, এখানে ধরো বৃষ্টি পড়ছে, বৃষ্টি পড়ে পড়ে মাটির যে আলগা রূপগুলো সেগুলোকে মানে এখান থেকে কিছু এদিকে নিয়ে যাচ্ছে, এখান থেকে কিছু এদিকে নিয়ে যাচ্ছে, তো স্থানচ্যুত করছে। সেটাকে কী বলা হয়? সেটাকে বলা হয় অপশন নাম্বার গ, স্প্ল্যাশ ক্ষয় বলা হয়। ঠিক আছে, তো এগুলো কিন্তু দেখে রাখবে। নেক্সট দেখো, নেক্সট হচ্ছে 35, পার্বত্য অঞ্চলে ঢালের আড়াআড়িভাবে ধাপ কেটে চাষবাদ করার পদ্ধতিকে কি বলা হয়, যা পাহাড়ি এলাকায় মাটি ক্ষয়ের রোধে অত্যন্ত কার্যকর? মানে এই যে পাহাড়ি এলাকা, এখানে তো ডাইরেক্ট পাহাড়ে চাষ করা যাবে, তো এখানে কিন্তু ধাপ কেটে কেটে চাষ করা হয়, ধাপ কেটে কেটে চাষ করা হয়। তো এটা অনেকে হয়তো দেখেছে ছবিতে, ছবিগুলো আনিনি, ছবি আনার কারণ অনেক আছে তার পেছনে। দেখো এখানে ধাপ কেটে কেটে চাষ করা হয়, তো এগুলো কী বলা হয়? এগুলোকে বলা হয় অপশন নাম্বার খ, ধাপ চাষ। যেটা তো স্বাভাবিক একটা প্রশ্ন। দেখো ধাপ চাষ কি, বাট টেরেস ফার্মিং কি? খাড়া পাহাড়ি ঢালকে আড়াআড়িভাবে কেটে সিঁড়ির মতো, মানে ধরো এই যে পাহাড়, ধরো এটা পাহাড়, এখানে তো চাষ করা যাবে না, তো পাহাড়টা কিন্তু এভাবে কাটা হয়, কেটে পাহাড়টা এমন হয়, কেমনভাবে বলতে এমন এরমভাবে করা হয়, মানে সিঁড়ির মতো লাগছে ব্যাপারটা। তো এইখানে কিন্তু ঝাপ চাষ করা হয়, এই যে এটা সমান্তরাল হয়ে গেল, এই সব জায়গাতে কিন্তু চাষ করা হয়। সমান ধাপ বা বেঞ্চ তৈরি করা হয় মূলত নিবিড় চাষ ও জল আটকে রাখার জন্য, যেমন পাহাড়ের ধান চাষ বা চাষ করা হয়। ওকে, তারপর সমোন্নতি রেখা চাষ কি? কাউন্টার ফার্মিং কি? কাউন্টার, দেখো পাহাড়ের সমান উচ্চতায় বিন্দুগুলিকে কাল্পনিক রেখা ধরে তার সমান্তরালে লাঙল দেওয়া হয় এবং এর প্রতিটা খাঁজ বা আল জলের গতিকে আটকে দেয়। তারপরে ফালি চাষ, মানে এই যে এইভাবে কিন্তু দাও, এই জায়গাটা জায়গায়, তো এখানে কিন্তু এভাবে কিন্তু উঁচু করা হয়, তো এখানে জলটা কিন্তু আটকে দেয়। ফালি চাষ, বড় মাঠের মাঝখানে মাটির ক্ষয় রুখতে ফসলের লাইনের মাঝে ঘন ঘন ঘাস বা লিগুমিনাস উদ্ভিদেরও কিন্তু ফালি বা স্ট্রিপ রাখা হয়। মানে বড় বড় ঘাস ধরে এখানে চাষ করা হচ্ছে, তো এখানে কিন্তু মাটির ক্ষয় যাতে কম হয়, সেক্ষেত্রে যেখানে ধরো চাষি, ধরো এখানে ধরো কিছু একটা চাষ হচ্ছে, অন্য একটা উদ্ভিদ চাষ হচ্ছে, তো এইখানে মাঝে মাঝে কিন্তু বড় বড় ঘন ঘাস বা এই যে লিগুমিনাস, সেগুলো কিন্তু উদ্ভিদ চাষ করা হয় যাতে এই যে মাটির ক্ষয়টা না হয়। ওকে, একটু দেখে রাখবে। এবার দেখো এই যে ছকটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, আগেও আমি দিয়েছি আরেকবার। তো এটা হচ্ছে স্থানান্তর কৃষি। স্থানান্তর কৃষি মানে ধরো একটা ধরো জায়গা আছে, সেই জায়গাটা ধরো চাষের জন্য উপযোগী নয়, তো সেই জায়গাটা ধরো অনেক গাছ আছে, এই আছে, তো সেগুলোকে গাছগুলোকে যখন পুরানো হয়, মানে আগুন থেকে পুড়িয়ে ফেলা হয়, পুড়িয়ে ফেলে জায়গাটাকে পরিষ্কার করে সেখানে চাষ করা হয়। একবার চাষ হলে সেই জায়গাটা ছেড়ে দেওয়া হয়, সেটা ছেড়ে আবার অন্য জায়গায় যাওয়া হয়, মানে এক স্থান থেকে অনেক স্থানে গিয়ে কিন্তু আবার সেভাবে চাষ করা হয়। তো এই স্থান থেকে আবার এই স্থানে যাচ্ছে, তো এইভাবে চাষ করা হচ্ছে। তো তো এইগুলো হচ্ছে স্থানান্তর কৃষি। তো এই যে স্থানান্তর কৃষি, এগুলোকে কিন্তু বিভিন্ন জায়গায়, বিভিন্ন ভারতে বলো বা ইন্টারন্যাশনালি বলো, যে অন্য আন্তর্জাতিক যে অন্যান্য দেশ বলো, সেখানে কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে ডাকা হয়, মানে বিভিন্ন নামে বলা হয়। তো পরীক্ষায় এগুলো দেয়, তো এগুলো কিন্তু একবার দেখে নিই। দেখো উত্তর ভারতে, উত্তর পূর্বাঞ্চল, এখানে কি বলা হয়? এখানে বলা হয় ঝুম চাষ, মানে নর্থ ইস্ট ইন্ডিয়াতে। অন্ধ্রপ্রদেশে বলা হয়েছে পডু, ঠিক আছে। উড়িষ্যাতে বলা হয়েছে পামা রাবি বা কোমান। তারপরে হচ্ছে তোমাদের পশ্চিমঘাটে বলা হয় কুমারী। দক্ষিণ পূর্ব রাজস্থানে বলা হয়েছে বালরে বা বাত্রে, ঠিক আছে। তারপর হচ্ছে ব্রাজিলে বলা হয় রোকা, শ্রীলঙ্কায় বলা হয় চেনা, ইন্দোনেশিয়া ও মালয়েশিয়াতে বলা হয় লাদাং, থাইল্যান্ডে বলা হয় তমরাই, মায়ানমারে বলা হয় টেঙ্গিয়া, ফিলিপাইন্সে বলা হয় কেইনগিন, মধ্য আমেরিকাতে বলা হয় মাসল, মেক্সিকো মধ্য আমেরিকায় বলা হয় মিল্পা এবং ভিয়েতনামে বলা হয় রে। তো এগুলো কিন্তু ভালো করে মনে রাখবে, ঠিক আছে। তারপরে দেখো আন্দামান নিকোবর কি বলা হয়? আন্দামান নিকোবর বলা হয় হচ্ছে আমাদের দ্বীপা। এটা হচ্ছে মূলত ছত্তিশগড় হচ্ছে বস্তার জেলাতে, এবং আন্দামান নিকোবর বলা হয়, ঠিক আছে। চলে আসছি নেক্সট। দেখো নেক্সট হচ্ছে 35, মরুভূমি অঞ্চলের প্রসারণ ও তীব্র বাতাসজনিত মৃত্তিকা ক্ষয় রোধ করার জন্য মাটির উপর সারিবদ্ধভাবে গাছ লাগিয়ে যে সবুজ বেষ্টনী তৈরি করা হয় তাকে কী বলা হয়? এটা উত্তর কী হবে? মানে যে মরুভূমি অঞ্চলগুলো আছে, যেখানে কিন্তু দেখো এই মরুভূমি অঞ্চল, এই যে মরুভূমি সেটা যাতে সম্প্রসারিত আর না হয়, এটা না বাড়ে, এবং মৃত্তিকা ক্ষয় যাতে কম হয়, সেটার জন্য কিন্তু এই যে গাছ লাগানো হয়, অনেক এরমভাবে গাছ লাগানো হয়, মানে একদম পরপর সারিতে। তো সেটাকে কী বলছে? সেটাকে বলা হয় অপশন নাম্বার গ, আশ্রয় বেল বা শেল্টার বেলস বলা হয়, শেল্টার বেলস, ঠিক আছে। তো এগুলো দেখে নাও, শেল্টার বেলস। বাতাস যেদিকে বয় তার সমকোণে সারিবদ্ধ গাছ লাগানো হয়, এটি বাতাসের গতিবেগ কমিয়ে দেয়, ফলে থর মরুভূমির বালি যাতে উত্তর পূর্ব ভারতের উর্বর জমিতে ছড়িয়ে না পড়তে পারে, তার জন্য কিন্তু এটার প্রধান অস্ত্র, এটা কিন্তু প্রধান একটা কাজ। মালচিং কি গাছের গোড়ার মাটির আর্দ্রতা ধরে রাখার জন্য এবং ক্ষয় রোধ করতে খড়, পাতা এবং প্লাস্টিক দিয়ে মাটি ঢেকে রাখতে কিন্তু পদ্ধতি হচ্ছে মালচিং, ঠিক আছে। শস্যাবর্তন কি? প্রতি বছর একই জমিতে একই ফসল না চাষ করে ঘুরিয়ে ফিরিয়ে অন্য ফসল চাষ করা কি বলা হয়? এই শস্যাবর্তন বা ক্রপ রোটেশন।
যাতে মাটি নাইট্রোজেন ও উর্বরতা বজায় থাকে। মানে একটা জমিতে কিন্তু আজকে ধরো একটা জিনিস চাষ করা হলো, কালকে অন্য জিনিস, মানে আজকে কালকে না, মানে প্রতি বছর আলাদা আলাদা করে কিন্তু করা হয়। নেক্সট হচ্ছে হিমালয়ের অত্যন্ত উঁচুতে বরফাবৃত অঞ্চলের ঠিক নিচে যে তৃণভূমি ও ছোট গুল্ম জাতীয় উদ্ভিদ দেখা যায় তাকে কি বলা হয়? কি হবে উত্তর বলো? এটার উত্তর অপশন নাম্বার খ, আলপাইন উদ্ভিদ। ঠিক আছে, দেখো সীমানায় মানে আলপাইন উদ্ভিদ কোথায় কোথায় আর কি হয়? আলপাইন উদ্ভিদ যেখানে শেষ হয় এবং স্থায়ী বরফাবৃত অঞ্চল শুরু হয় তাকে হিমরেখা বলা হয়। আর উচ্চতা যে পর্যন্ত গাছ জন্মাতে পারে তাকে কিন্তু বৃক্ষরেখা বলা হয়। মানে কি, মানে ধরো আলপাইন উদ্ভিদ যেখানে শেষ হচ্ছে এবং স্থায়ী বরফ অঞ্চল শুরু হচ্ছে তাকে কিন্তু হিমরেখা বলা হচ্ছে। মানে যেখানে ধরো এখানে ধরো গাছটা, মানে ধরো এখানে আলপাইন গাছ, যে এখানে আলপাইন গাছ আছে, এখানে আলপাইন গাছের মানে এখানে শেষ, তারপরে যে বরফাবৃত যে জায়গাটা শুরু হচ্ছে, তো এই যে মাঝখানে জায়গাটা এটা কিন্তু হিমরেখা বলা হয়। আর যে উচ্চতা পর্যন্ত গাছ হয় তাকে কিন্তু বৃক্ষরেখা বলা হয়। প্রধান উদ্ভিদ কী কী রয়েছে আলপাইনের? রোডোডেনড্রন, জুনিপার, বার্চ, মস, লাইকেন এগুলো কিন্তু দেখে রাখবে। তৃণভূমি, এই অঞ্চলের আলপাইন তৃণভূমিগুলিকে কিন্তু কাশ্মীরে মার্গ বলা হয়, যেমন গুলমার্গ, সোনমার্গ এবং উত্তরাখণ্ডে বুগিয়াল বলা হয় ও পায়ার বলা হয়। তো এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ জিনিস। নেক্সট, ভারতের কোন রাজ্যে সামগ্রিকভাবে বনাঞ্চল বা অরণ্যের ক্ষেত্রফল সবচেয়ে বেশি? মানে সামগ্রিকভাবে মানে হচ্ছে এটা এটা হচ্ছে সবচেয়ে বেশি বনাঞ্চল কোথায় রয়েছে সামগ্রিকভাবে, মানে এরিয়া ওয়াইজ, ঠিক আছে, ফরেস্ট কভার বাই এরিয়া, এরিয়া ওয়াইজ কোথায় রয়েছে, কী হবে উত্তর বলো? এটা উত্তর অপশন নাম্বার খ, মধ্যপ্রদেশে কিন্তু রয়েছে। ঠিক আছে, দেখো দেখো বর্তমান রিপোর্টটা বেরিয়েছে, তো সেই রিপোর্টটা দেখে আমি করাবো, তবে এটা বর্তমানে মধ্যপ্রদেশে কিন্তু বেশি রয়েছে। তো এটা কিন্তু দেখে রাখবে, যদিও আমি পরে ফরেস্ট রিপোর্টটা একবার তোমাদের দেখিয়ে দেবো। মোট আয়তনের দিক থেকে রয়েছে মধ্যপ্রদেশে, শতকরা হার মানে পার্সেন্টের দিক থেকে রয়েছে কিন্তু অরুণাচল প্রদেশে, এবং বনাঞ্চল বৃদ্ধির হার সবচেয়ে বেশি হচ্ছে অন্ধ্রপ্রদেশে। ঠিক আছে, এগুলো কিন্তু দেখে রাখবে। নেক্সট, শতকরা শতকরা অনুপাতের বিচারে ভারতের কোন রাজ্যে বনাঞ্চল পরিমাণ সবচেয়ে বেশি? এইমাত্র বললাম, উত্তর হবে মিজোরাম। ঠিক আছে, তারপরে দেখো এই যে নাম্বারটা কিন্তু তোমরা দেখবে না, নাম্বারটা দেখবে না, কারণ নতুন ফরেস্ট রিপোর্ট অনুযায়ী কিন্তু আমি দেখাবো, পরে বলে দেবো। এটাও হতে পারে, আমি তোমাদের পরে সেটা আমি আপডেট করে দেবো। নেক্সট 39, ভারতের কোন রাজ্যে বা কেন্দ্রশাসিত অঞ্চলে পৃথিবীর বৃহত্তম একক ম্যানগ্রোভ অরণ্য ও সুন্দরবনের ভারতীয় অংশটি অবস্থিত? উত্তর কী হবে বলো? এটা উত্তর অপশন নাম্বার খ, পশ্চিমবঙ্গ। আমরা সেটা সকলেই জানি যে ভারতের পৃথিবীর সবচেয়ে বেশি রয়েছে ভারতে। দেখো কিন্তু সুন্দরবনের অংশটা অনেকটা বাংলাদেশেও রয়েছে, ওই সুন্দরবনের প্রায় 60% বাংলাদেশ এবং 40% কিন্তু পশ্চিমবঙ্গে রয়েছে, যেটা দক্ষিণ 24 পরগনাতে। এটা একটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট এবং রামসার সাইট প্লাস জাতীয় উদ্যান, আমরা সকলেই জানি। ম্যানগ্রোভ বন্টন, ভারতের মোট ম্যানগ্রোভ অরণ্য প্রায় কিন্তু 41.4% রয়েছে পশ্চিমবঙ্গে সুন্দরবন। ভারতের দ্বিতীয় বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য কোথায় রয়েছে? গুজরাটের কচ্ছ উপকূল, এবং তৃতীয় হলো অন্ধ্রপ্রদেশের গোদাবরী কৃষ্ণা বদ্বীপ। তবে পশ্চিমবঙ্গে কিন্তু সব থেকে বেশি। ভিতরকণিকা উড়িষ্যা, এটিও কিন্তু বিখ্যাত ম্যানগ্রোভ অঞ্চল। সুন্দরবন ন্যাশনাল পার্ক, এটা এটা মনে রাখবে, এটা আবার হিন্দিতে কোথার দিকে চলে আসলো, এটা হিন্দিতে না, এটা হচ্ছে বাংলাতে, যে ঘোষিত পার্ক, ঘোষিত, আমি লিখে দিচ্ছি। বারবার এরকম হচ্ছে, ঠিক আছে, তোমরা এটা দেখে নেবে তো। এটা হচ্ছে ঘোষিত হবে, ঘোষিত হচ্ছে 1984 সালে। ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হচ্ছে 1987 সালে, এবং রামসার সাইট হচ্ছে 2019 সালে। তো এগুলো কিন্তু দেখে রাখবে। নেক্সট 40, রাষ্ট্রীয় বননীতি অনুসারে পরিবেশের ভারসাম্য বজায় রাখার জন্য একটি দেশের মোট ভূখণ্ড কত শতাংশ এলাকা অরণ্যাবৃত থাকা বাধ্যতামূলক? কি হবে উত্তর বলো এটার? এটার উত্তর অপশন নাম্বার গ, 33.3%, 33.33%, এটাই বলতে পারো। নেক্সট, ভারতের কেন্দ্রীয় অরণ্য গবেষণাগার ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউট কোথায় অবস্থিত? এটার উত্তর অপশন নাম্বার গ, দেরাদুন। ঠিক আছে, এবার দেখো ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউট হচ্ছে দেরাদুন, উত্তরাখণ্ডে রয়েছে। তারপর হচ্ছে অ্যারিড ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউট রয়েছে তোমাদের যোধপুর, রাজস্থান, এটা হচ্ছে শুষ্ক বন গবেষণাগার। রেইন ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউট রয়েছে জোরহাট, আসামে। ইনস্টিটিউট অফ উড সায়েন্স অ্যান্ড টেকনোলজি রয়েছে ব্যাঙ্গালোর, কর্ণাটকে। সেন্ট্রাল অ্যারিড জোন রিসার্চ ইনস্টিটিউট রয়েছে যোধপুর, রাজস্থানে। ট্রপিক্যাল ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউট রয়েছে তোমাদের জব্বলপুর, মধ্যপ্রদেশে। তো এগুলো কিন্তু পরীক্ষায় যেতে পারে। নেক্সট, দাচিগ্রাম জাতীয় উদ্যান কোন বন্যপ্রাণী সংরক্ষণের জন্য বিশেষভাবে বিখ্যাত? কী হবে উত্তর বলো?
এটার উত্তর অপশন নাম্বার ক কস্তুরী মৃগ বা হাঙ্গল। আর দাচিগ্রাম হচ্ছে জম্মু কাশ্মীর অবস্থিত। নেক্সট পরবর্তী প্রশ্ন দেখো কি বলছে, কফি উৎপাদনে ভারতের কোন রাজ্য এককভাবে প্রথম স্থানে রয়েছে, মানে কফি উৎপাদনে কোন রাজ্য সবচেয়ে বেশি, মানে কোন রাজ্যে সবচেয়ে বেশি উৎপাদন হয় কফি, কে উত্তর বলো এটার? এটার উত্তর অপশন নাম্বার খ কর্ণাটক। তারপরে দেখো ভারতের প্রায় 70% কফি কর্ণাটক উৎপাদিত হয়, বিশেষ করে চিকমাগালুর, তারপর হচ্ছে কোডাগু, এই সমস্ত জেলায় ভারতের প্রধান উন্নত মানের অ্যারাবিকা এবং রোবাস্টা কফির কিন্তু চাষ হয় এখানে। ভারতের আখ গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত? লখনৌ উত্তরপ্রদেশে। জাতীয় ডেইরি রিসার্চ হচ্ছে কার্নাল হরিয়ানাতে। কেন্দ্রীয় তামাক গবেষণাগার রাজমন্দি অন্ধ্রপ্রদেশে। কেন্দ্রীয় আলু গবেষণাগার কোথায়? সিমলা হিমাচল প্রদেশে। কেন্দ্রীয় কফি গবেষণাগার হচ্ছে চিকমাগালুর কর্ণাটকে। ভারতীয় মশলা গবেষণাগার হচ্ছে কোঝিকোড়ে কেরালাতে। ঠিক আছে, ক্যালিকট কেরালা, কালিকট হবে এটা, ক্যালিকট না, বানানটা কিন্তু মাঝে মাঝে ভুল হয়ে যাচ্ছে। তাহলে দেখো জোয়ার বাজরা রাগি এই পুষ্টিকর শস্যগুলিকে এক কথায় কি বলা হয়, কি উত্তর বলো? এগুলোকে এক কথায় বলা হয় অপশন নাম্বার ক মিলেট। ওকে, দেখো নেক্সট 1960-এর দশকে ভারতের উচ্চ ফলনশীল গম মানে হাই ইয়েল্ডিং ভ্যারাইটি সিডস ব্যবহারের মাধ্যমে যে সবুজ বিপ্লব হয়েছিল তার জনক কাকে বলা হয়, মানে মূল কথা বলছে যে ভারতের সবুজ বিপ্লবের জনক কাকে বলা হয়, কে উত্তর বলো এটা? ভারতের সবুজ বিপ্লবের জনক বলা হয় অপশন নাম্বার ক বলছি খ এম এস স্বামীনাথন। দেখো এবার এটা একটু ভালো করে দেখে নাও। ভারতের সবুজ বিপ্লবের জনক হলেন এম এস স্বামীনাথন, আর বিশ্বজুড়ে কিন্তু হবে নরম্যান বরলগ। এই বিপ্লবের ফলে পাঞ্জাব এবং হরিয়ানা গম উৎপাদনে অভাবনীয়ভাবে বৃদ্ধি পায়, মানে মূলত কিন্তু এখানে এফেক্ট হয়েছিল পাঞ্জাব এবং হরিয়ানাতে কিন্তু বেশি হয়েছিল। সবুজ বিপ্লব গম ও ধান উৎপাদন, বিশেষ করে কিন্তু গম। ভারতের জনক হচ্ছে এম এস স্বামীনাথন, বিশ্বজুড়ে কিন্তু নরম্যান বরলগ, যেটা এইমাত্র বললাম। এই বিপ্লব শব্দটি প্রথম ব্যবহার করেন উইলিয়াম গড। ঠিক আছে, সবচেয়ে বেশি লাভবান হয়েছিল পাঞ্জাব, হরিয়ানা এবং পশ্চিম উত্তরপ্রদেশ, মূলত কিন্তু পাঞ্জাব এবং হরিয়ানাই হবে। এবার হচ্ছে আমরা দেখে নিই কোন বিপ্লব কিসের সাথে জড়িত, এগুলো কিন্তু পরীক্ষায় দেয়। শ্বেত বিপ্লব বা সাদা বিপ্লব, যেটাকে অপারেশন ফ্লাড বলা হয়, এটা হচ্ছে হোয়াইট রেভলিউশন। এটা দুধ উৎপাদন, যে জনক হচ্ছে ভার্গিস কুরিয়ান। ঠিক আছে, এটা কিন্তু দুধ উৎপাদনের সাথে যুক্ত। নীল বিপ্লব বা ব্লু রেভলিউশন, এটা মাছ উৎপাদনের সাথে যুক্ত, এটা হচ্ছে ডক্টর অরুণ কৃষ্ণ হচ্ছে জনক। মূলত তোমাদের এই শ্বেত বিপ্লব এবং সবুজ বিপ্লবের জনকটাই মনে রাখবে, বাকিগুলো জাস্ট দেখে রাখবে, যদি মনে রাখতে পারো তাহলে রাখতে পারো, কোনো সমস্যা নেই। হলুদ বিপ্লব ইয়েলো রেভলিউশন, এটা হচ্ছে তৈলবীজ। রূপালী বিপ্লব বা সিলভার রেভলিউশন, এটা হচ্ছে ডিম এবং পোল্ট্রি উৎপাদন। গোলাপি বিপ্লব পিঙ্ক রেভলিউশন, চিংড়ি, পেঁয়াজ, ওষুধ। লাল বিপ্লব বা রেড রেভলিউশন, এটা হচ্ছে মাংস এবং টমেটো। গোল বিপ্লব বা রাউন্ড রেভলিউশন, এটা হচ্ছে আলু উৎপাদন। ধূসর বিপ্লব গ্রে রেভলিউশন, এটা হচ্ছে রাসায়নিক সার। সোনালী বিপ্লব গোল্ডেন রেভলিউশন, ফল, মধু এবং উদ্যান পালন। সদাশয় বিপ্লব বা এভারগ্রিন রেভলিউশন, এটা হচ্ছে কৃষি সামগ্রীর বিকাশ, পরিবেশ রক্ষা করে উৎপাদন বৃদ্ধি। এম এস স্বামীনাথন এই ধারণা দেন। ওকে, চলে আসি পরবর্তী প্রশ্ন। দেখো পরবর্তী প্রশ্ন হচ্ছে, ভারতে কোন রাজ্যকে মশলার বাগান বলা হয়, কি উত্তর বলো এটার? মশলার বাগান বলা হয় অপশন নাম্বার গ কেরালাকে। ঠিক আছে, দেখো এখানে দেখো কেরালায় তার গোলমরিচ, এলাচ, দারুচিনি, লবঙ্গের মতো মূল্যবান মশলা উৎপাদনের জন্য কিন্তু মশলার বাগান বলা হয়। নেক্সট নেক্সট হচ্ছে 47, রবার উৎপাদনে ভারতের কোন রাজ্য প্রথম স্থানে রয়েছে? রবার উৎপাদনে রয়েছে অপশন নাম্বার খ কেরালা। ঠিক আছে, নেক্সট দেখো ভারতের বিভিন্ন কৃষি বিপ্লব এবং তাদের ক্ষেত্রের সাথে সঠিক জোর কোনটা? সঠিক জোর বলেছে হলুদ বিপ্লব ডিম হবে না, আমারও ডিম দেন হচ্ছে রূপালী বিপ্লব, হলুদ হচ্ছে তোমাদের তৈলবীজ। নীল বিপ্লব মৎস্য, হ্যাঁ অবশ্যই নীল বিপ্লব মৎস্য। রূপালী বিপ্লব কি আলু? না, আলু হবে না। রূপালী বিপ্লব কি? রূপালী বিপ্লব হচ্ছে ডিম। গোলাপি বিপ্লব দুধ? না, দুধ হচ্ছে হোয়াইট রেভলিউশন। গোলাপি হচ্ছে তোমাদের যেমন চিংড়ি, ঠিক আছে, চিংড়িগুলো তোমাদের হচ্ছে হলুদ। এই যে দেখো এখানে দেওয়াই আছে রূপালী, এবং চিংড়ি পেঁয়াজগুলো হচ্ছে গোলাপি। নেক্সট 49, ভারতের জাতীয় ডেয়ারি গবেষণা কেন্দ্র বা ন্যাশনাল ডেয়ারি রিসার্চ ইনস্টিটিউট কোথায় অবস্থিত? এটার উত্তর অপশন নাম্বার খ কার্নাল হরিয়ানা। নেক্সট 50, এখানে এখানে একটা জিনিস তোমার দেখতে হবে যে হরিয়ানার কার্নাল এখানে কিন্তু অবস্থিত ন্যাশনাল, এই যে এখানে এটা কি হচ্ছে ন্যাশনাল ডেয়ারি রিসার্চ ইনস্টিটিউট মানে এনডিআরআই, এই যেখানে এনডিআরআই অবস্থিত। তবে ভারতের শ্বেত বিপ্লব বা অপারেশন ফ্লাডের মূল কেন্দ্র ছিল কিন্তু গুজরাটের আমুল। ওকে, তারপরে দেখো 50, ভারতের উত্তর পূর্ব পার্বত্য অঞ্চলে বনভূমি পুড়িয়ে যে আদিম ও ক্ষণস্থায়ী স্থানান্তর কৃষি পদ্ধতি দেখা যায় তাকে স্থানীয় ভাষায় কী বলা হয়? এটা হচ্ছে উত্তর পূর্ব ভারতে, আমরা একটু আগে দেখলাম
উত্তর পূর্ব ভারতে হচ্ছে ঝুম চাষ, যেটা হচ্ছে আসাম নাগাল্যান্ড মানে নর্থ ইস্ট ইন্ডিয়াতে ঝুম চাষ। বাকি আমরা তো দেখে নিলাম এগুলো, আরেকবার দেখে নিই। ঝুম হচ্ছে উত্তর পূর্ব ভারতে, এবং আসাম নাগাল্যান্ড মেঘালয় মিজোরাম। পদুয়া পেন্ডা হচ্ছে অন্ধ্রপ্রদেশ এবং উড়িষ্যাতে। বেওয়ার বা দাহিয়া হচ্ছে মধ্যপ্রদেশে। কুমারী হচ্ছে পশ্চিমঘাট পর্বতাঞ্চল যেমন কর্ণাটক, কেরালা। তারপর হচ্ছে কুরুয়া হচ্ছে ঝাড়খণ্ডে। খিল হচ্ছে হিমাচল পার্বত্য অঞ্চলে। তাতে ভালরে ওয়াল্টরে হচ্ছে রাজস্থানে। ভারতের প্রথম সবুজ জৈব এক সেকেন্ড রাজ্য, এটা রাজ্য বা ফার্স্ট অর্গানিক স্টেট কোনটা? উত্তরপ্রদেশ, সিকিম। উদ্যান পালন কৃষি কি? এটা হচ্ছে ফল সবজির সাথে সবজিকে চাষকে এক কথায় বলা হয় এটা। এর অন্তর্গত ফুল চাষকে বলা হচ্ছে ফ্লোরিকালচার, ফল চাষকে বলা হচ্ছে পোমোকালচার, আঙুর চাষকে বলা হয় ভিটিকালচার। তো এগুলো কিন্তু পরীক্ষায় দেবে। ভারতের প্রধান সেচ ব্যবস্থা, ভারতের সবচেয়ে বেশি চাষাবাদ হয় কিন্তু কূপ নলকূপ মাধ্যমে কিন্তু হয়, মানে বেশিরভাগ যে সেচ ব্যবস্থা সেটা কিন্তু কূপ এবং নলকূপের মাধ্যমেই হয়। দক্ষিণ ভারতে সবচেয়ে বেশি দেখা যায় কিন্তু জলাশয় বা পুষ্করণী সেচ। তো এগুলো কিন্তু দেখে রাখবে। নেক্সট প্রশ্ন হচ্ছে 51 নম্বর। ভারতে সবুজ বিপ্লবের ফলে নিচের কোন ফসলের উৎপাদন সবচেয়ে বেশি বৃদ্ধি পেয়েছে? আমরা একটু দেখলাম, এটা হচ্ছে উত্তর হবে গম। 1960 দশকে এটা শুরু হয় প্রথমে। দেখো, দশকে উচ্চ ফলনশীল বীজ যেমন হচ্ছে লরমা রোজো, তারপরে সোনালিকা এবং আধুনিক সেচ ব্যবস্থার ফলে গমের উৎপাদন অবিশ্বাস্য হারে প্রায় 300-400% বৃদ্ধি পায়। এর কারণে একে গম বিপ্লবও বলা হয়ে থাকে। সবুজ বিপ্লব আমরা একটু আগে দেখলাম, এটা খাদ্যশস্য উৎপাদন যেমন হচ্ছে প্রধানত গম এবং ধান। ভারতের জনক হচ্ছে MS স্বামীনাথন, আর বিশ্ব হচ্ছে নরমান বল্লভ। এখানে উচ্চ ফলনশীল বীজের জন্য কিন্তু এটা করা হয়, মানে উচ্চ ফলনশীল বীজ যেমন লরমা রোজো এটা মাত্র বললাম। আর এই ক্ষেত্রে কিন্তু IR10 IR8 রত্না জয় ব্যবহার করা হয়েছিল ধানের ক্ষেত্রে। তো এগুলো কিন্তু দেখে রাখবে। নেক্সট, ভারতের শ্বেত বিপ্লব বা দুগ্ধ উৎপাদন বৃদ্ধির আন্দোলনের জনক কাকে বলা হয়? উত্তরে আমরা এইমাত্র দেখলাম, সেটা হচ্ছে অপশন নাম্বার এক সেকেন্ড, দুধ বিপ্লব না, এটা হচ্ছে তোমাদের ভার্গিস কুরিয়েন। ঠিক আছে, তো এটা অপারেশন ফ্লাড আমরা দেখেছিলাম একটু আগে, তার এটা আমরা আর দেখছি না। এবার একে ভার্গিস কুরিয়েন বলা হয়, ব্যাস এগুলো কিন্তু দেখে রাখবে। আর এখানে কিন্তু এই যে গুজরাটের আনন্দ ছিল হচ্ছে এর মূল কেন্দ্র, যেখান থেকে আমুল ব্র্যান্ডের পথ চলা শুরু। ওকে, এগুলো দেখে রাখবে। নেক্সট হচ্ছে 53 নম্বর। ভারতের কৃষির সমস্ত ক্ষেত্রগুলির যেমন শস্য, মৎস্য, গবাদি পশু ইত্যাদি সামগ্রিক ও সুষম উন্নয়নের নিশ্চিত করতে কোন বিপ্লবটি করা রয়েছে? বলো, এটার কি হবে উত্তর? এটার উত্তর অপশন নাম্বার খ, রামধনু বিপ্লব। এর ধারণা কেন দেন? এই ধারণা কিন্তু MS স্বামীনাথন কিন্তু দিয়েছিলেন। তো এগুলো কিন্তু দেখে রাখবে। বাকি এই যে হলুদ বিপ্লবের জনক, নীল বিপ্লবের জনক, গোলাপি বিপ্লবের জনক, লাল বিপ্লবের জনক, রূপালী বিপ্লবের জনক, সোনালী বিপ্লবের জনক, বাদামি বিপ্লব, ধূসর বিপ্লব, গোল বিপ্লব, এগুলো কিন্তু আমি দিয়ে দিয়েছি। তোমরা কিন্তু এগুলো PDF থেকে পড়ে নেবে। তো আমি এগুলো যেহেতু আগে বলেছি, তো এগুলো বারবার বলে টাইমটাকে আমি বেশি বাড়াতে চাই না। তোমরা কিন্তু এগুলো নিজেরা আরেকবার করে রিভিশন দিয়ে নেবে। নেক্সট 54 নম্বর। মধ্যপ্রদেশের মালাজখন্ড খনিটি ভারতের কোন খনিজ সম্পদ উৎপাদনের প্রধান কেন্দ্র? কি হবে এটা উত্তর বলো? মালাজখান থেকে কোন প্রধান খনিজ উৎপন্ন হয়? এর মধ্যে কি হবে? এটার উত্তর অপশন নাম্বার ক, তামা। দেখো, মালাজখান কোথায়? মধ্যপ্রদেশে। ভারতের বৃহত্তম উন্মুক্ত তামা খনি। বর্তমানে মধ্যপ্রদেশের তামা উৎপাদনে প্রথম। ক্ষেত্রী রাজস্থানে অবস্থিত। এটা সিন্ধু সভ্যতার আমল থেকে বিখ্যাত অত্যন্ত প্রাচীন খনি। রাজস্থানের উৎপাদনে কিন্তু দ্বিতীয়। ঘাটশিলা, যেটা হচ্ছে ঝাড়খণ্ডে অবস্থিত, ভারতের প্রথম তামা শোধনাগার বা গলানোর কেন্দ্র কিন্তু এখানেই গড়ে উঠেছিল। তো এগুলো কিন্তু দেখে রাখবে যে তামা কোথায় কোথায় পাওয়া যায় ভারতে: মালাজখান মধ্যপ্রদেশ, ক্ষেত্রী রাজস্থান এবং ঘাটশিলা ঝাড়খণ্ড। নেক্সট হচ্ছে 55। অ্যালুমিনিয়াম ধাতুর প্রধান আকরিক কোনটা? কি হবে উত্তর বলো? অ্যালুমিনিয়াম ধাতুর প্রধান আকরিক হচ্ছে অপশন নাম্বার খ, বক্সাইট। ঠিক আছে, দেখো, এটি অ্যালুমিনিয়াম ধাতুর প্রধান আকরিক। উড়িষ্যা ভারতের শীর্ষ বক্সাইট উৎপাদক এবং সঞ্চয়কারী রাজ্য। এখানে প্রায় 50% কিন্তু উৎপাদন করা হয়, মানে 50% প্লাস। উড়িষ্যার কোরপুর জেলার পঞ্চপটমালি হলো ভারতের বৃহত্তম বক্সাইট খনি, যা রাষ্ট্রায়ত্ত সংস্থা নালকোয়ের কাঁচামাল দেয়। ঠিক আছে, এগুলো কিন্তু দেখে রাখবে। নেক্সট প্রশ্ন দেখো, ভারতের কোন রাজ্যটি এককভাবে দেশের অর্ধেকেরও বেশি বক্সাইট উৎপাদন করে? এটা হচ্ছে উড়িষ্যা, এমাত্র দেখলাম। নেক্সট নেক্সট হচ্ছে 57। ভারতের ঝাড়খণ্ড ও বিহারের সীমান্তে অবস্থিত কোদেরমা জেলাটি কোন খনিজ সম্পদ উত্তোলনের জন্য পৃথিবীর রাজধানী হিসাবে পরিচিত? কোদেরমা হচ্ছে কি? কোদেরমা হচ্ছে অভ্র বা মিকা। দেখো, কোদেরমাকে একসময় মিকা ক্যাপিটাল অফ ইন্ডিয়া বলা হতো। এখানকার অভ্র অত্যন্ত উচ্চমানের এবং স্বচ্ছ, যাকে স্থানীয় ভাষায় রুবি মিকা বলা হতো। রুবি মাইকা না, মিকা, মিকা, ঠিক আছে, এটা হবে না। আর এটা কিন্তু পৃথিবীর মিকা রাজধানী হবে, ঠিক আছে, পৃথিবীর রাজধানী না, পৃথিবীর মিকা রাজধানী। অভ্র হলো তাপের সুপরিবাহী কিন্তু বিদ্যুতের কুপরিবাহী। এই এই অনন্য গুণের জন্য এটি ইলেকট্রনিক্স, বিদ্যুৎ ইস্ত্রি তৈরিতে অপরিহার্য। রুবি মিকা ভারতের ঝাড়খণ্ডের কোদেরমা ও বিহার অঞ্চলে পাওয়া যায়। অত্যন্ত উচ্চমানের এবং স্বচ্ছ অভ্রকে রুবি মিকা বলা হয়।
কোদেরমাকে একসময় মিকা ক্যাপিটাল অফ ইন্ডিয়া বলা হতো। নেল্লোর বর্তমানে অন্ধ্রপ্রদেশের নেল্লোর জেলায় ভারতের বৃহত্তম অভ্র উৎপাদক অঞ্চল রয়েছে, নেল্লোর মেকা বেল্ট। ওকে, চলে আসছি নেক্সট প্রশ্নতে। নেক্সট দেখো, কর্ণাটকের কোন বিখ্যাত খনিটি ভারতের প্রধান সোনা উৎপাদনকারী হিসাবে পরিচিত? কি হবে এটার উত্তর বলো দেখি। দেখো, বিখ্যাত সোনা হচ্ছে কর্ণাটকের অপশন নাম্বার কোলার খনি। ঠিক আছে, দেখো কোলার খনি কর্ণাটকের কোলার এবং রায়চুর জেলার হুট্টি খনি থেকে কিন্তু, এক সেকেন্ড, কর্ণাটকের কোলার এবং রায়চুর জেলার হুট্টি খনি থেকে ভারতের সিংহভাগ সোনা উৎপাদিত হয়। মানে দুটো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, একটা হচ্ছে কোলার, একটা হচ্ছে হুট্টি। ভারতের সোনা উৎপাদনে ভারত কিন্তু সোনা উৎপাদনে বেশ পিছিয়ে, তাই চাহিদার বেশিরভাগই কিন্তু আমদানি করতে হয়। তবে সোনা উৎপাদন যদি বলে প্রথম হচ্ছে চায়না, সোনা উৎপাদনে প্রথম হচ্ছে চায়না। ঠিক আছে, এটা মাথায় রাখবে। ভারতের প্রায় 99% সোনা আসে কর্ণাটক থেকে। কর্ণাটকের দুটি প্রধান খনি হলো কোলার, এটা হচ্ছে কেজিএফ, এবং হচ্ছে হুট্টি, এগুলো কিন্তু মাথায় রাখবে। এছাড়াও কিন্তু অন্ধ্রপ্রদেশের রামগিরিতেও কিছু পাওয়া যায়। ঠিক আছে, তো এগুলো কিন্তু দেখে রাখবে। নেক্সট হচ্ছে 59, ভারতের সবচেয়ে প্রাচীন ও প্রথম আবিষ্কৃত খনিজ তেল বা খনিজ তৈলক্ষেত্র কোনটা হবে? কি হবে বলো এটা? সবচেয়ে প্রাচীন হচ্ছে অপশন নাম্বার খ, ডিগবয়। ডিগবয় কথা, ডিগবয় হচ্ছে আসামে। দেখো, 1889 সালে আসামের তিনসুকিয়া জেলার ডিগবয়তে ভারতের প্রথম তেল খনি আবিষ্কৃত হয়। এটা ভারতের তেল নগরী বলা হয়। ডিগবয় আসাম, 1999, সেটা বললাম তোমাদের। এশিয়ার প্রথম, ভারত তথা কিন্তু এশিয়ার প্রথম, এবং এখানে 1901 সালে ভারতের প্রথম তেল শোধনাগারও কিন্তু স্থাপিত হয়। বোম্বে হাই আরব সাগরের মহীসোপান অঞ্চলে অবস্থিত। এটি ভারতের বৃহত্তম খনিজ তেল উৎপাদনকারী ক্ষেত্র। এটা হচ্ছে বৃহত্তম, এটা হচ্ছে প্রথম, এটা মাথায় রাখবে। এখান থেকে তেল তোলার জন্য সাগর সম্রাট নামক একটি বিশেষ ভাসমান জাহাজ প্ল্যাটফর্ম ব্যবহার করে ওএনজিসি। অন্যান্য ক্ষেত্রে গুজরাটের অঙ্কলেশ্বর ও খাম্বাত এবং রাজস্থানের রাজস্থানের বৃহত্তম তৈলক্ষেত্র হচ্ছে মঙ্গলা। ঠিক আছে, তো এগুলো কিন্তু দেখে রাখবে। চলে আসছে আমাদের নেক্সট প্রশ্ন নম্বর 60। আরব সাগরে অবস্থিত ভারতের বৃহত্তম অফশোর বা সমুদ্র গর্ভস্থ খনিজ তেল উৎপাদনকারী ক্ষেত্রের নাম কি? মাত্র দেখলাম, সেটা হচ্ছে বোম্বে হাই। ঠিক আছে, এটা হচ্ছে বোম্বে হাই। মুম্বাই উপকূল থেকে প্রায় 176 কিলোমিটার দূরে আরব সাগর অবস্থিত, এবং 1976 সাল থেকে ওএনজিসি এখান থেকে সাগর সম্রাট নামক এক ভাসমান প্ল্যাটফর্মের সাহায্যে তেল উত্তোলন করছে, এবং এটি ভারতের একক বৃহত্তম তৈলক্ষেত্র। ওকে আছে, চলে আসছে আমাদের নেক্সট কোয়েশ্চেন। দেখো এবার কোয়েশ্চেন নাম্বার 61। এবার আমরা একটুখানি আমাদের স্পিডটা বাড়াবো। ঠিক আছে, দেখো ভারতের একমাত্র সক্রিয় হীরের খনি পান্না কোন রাজ্যে অবস্থিত? অপশন নাম্বার পান্না হচ্ছে অপশন নাম্বার গ, মধ্যপ্রদেশে। ঠিক আছে, দেখো ভারতের খনিজ ভাণ্ডার মিনারেল হার্ট অফ ইন্ডিয়া কি সোনারপুর মালভূমি অঞ্চলকে বলা হয়। সবচেয়ে বড় খনিজ তেল শোধনাগার এইমাত্র দেখলাম গুজরাটের জামনগর। শোধনাগার কিন্তু জামনগর। সবচেয়ে ক্ষেত্র হচ্ছে উৎপাদনকারী ক্ষেত্র হচ্ছে মুম্বেহাল তেল শোধনাগার। ঠিক আছে, প্রথম তেল শোধনাগার কি? আসামের ডিগবয়। নালকো এবং বালকো এই দুটি সংস্থা অ্যালুমিনিয়াম উৎপাদনের সাথে যুক্ত, এবং এইচসিএল হিন্দুস্তান কপার লিমিটেড এটা তামা উত্তোলনের সাথে কিন্তু প্রধান সরকারি সংস্থা। এগুলো কিন্তু দেখে রাখবে। নেক্সট 62, পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের প্রধান কাঁচামাল বা খনিজ কোনটি, যা ভারতের অন্ধ্রপ্রদেশ এবং ঝাড়খণ্ডের জাদুগোড়া খনি থেকে পাওয়া যায়? কি হবে এটার উত্তর বলো? এটার উত্তর অপশন নাম্বার খ, ইউরেনিয়াম। ঠিক আছে, দেখো 63 নম্বর, ভারতের কেরালার মালাবার উপকূলে সৈকতের বালিতে, যেটা হচ্ছে মোনাজাইট স্যান্ড যেটাকে বলা হয়, কোন তেজস্ক্রিয় খনিজ প্রচুর পরিমাণে পাওয়া যায়, যা ভারতের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ জ্বালানি? কী হবে উত্তর বলো এটা? মোনাজাইট স্যান্ডে পাওয়া যায় অপশন নাম্বার খ, থোরিয়াম। ঠিক আছে, দেখো নেক্সট দেখো 64, ভারতের বৃহত্তম সৌর উদ্যান বা সোলার পার্ক ভাদলা সোলার পার্ক কোন রাজ্যে অবস্থিত? ভাদলা সোলার পার্ক অবস্থিত অপশন নাম্বার খ, রাজস্থানে। ঠিক আছে, দেখো রাজস্থানের যোধপুর জেলার ভাদলা পৃথিবীর অন্যতম বৃহত্তম সোলার পার্কটি অবস্থিত, প্রায় 2245 মেগাওয়াট। এই অঞ্চলটি তীব্র সূর্যালোক এবং শুষ্ক জলবায়ুর জন্য সৌরশক্তি আদর্শ। সৌরশক্তি আন্তর্জাতিক সৌরজোট ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্স এর সদর দপ্তর হচ্ছে গুরুগ্রাম, যেটা ভারতে, প্যারিস ফ্রান্সে। এটি ভারতের মাটিতে অবস্থিত একমাত্র কোনো আন্তর্জাতিক সংস্থার প্রধান কার্যালয়। বিশ্বের বৃহত্তম ভাসমান সোলার পার্ক কোনটা? মধ্যপ্রদেশের ওঙ্কারেশ্বরে কিন্তু ওঙ্কারেশ্বরের বাঁধে একটি নির্মিত হয়েছে বিশ্বের বৃহত্তম ভাসমান সোলার পার্ক। ঠিক আছে, তারপর দেখো 65, উইন্ড এনার্জি বা বায়ুশক্তি উৎপাদনে ভারতের কোন রাজ্যে সাময়িকভাবে প্রথম স্থানে রয়েছে? বলো উত্তর কি? উত্তর হবে অপশন নম্বর ক, গুজরাট। ঠিক আছে, দেখো দীর্ঘ উপকূল রেখা এবং তীব্র উপকূলীয় বাতাসের কারণে সাম্প্রতিক ডেটা অনুযায়ী গুজরাট কিন্তু বায়ুশক্তি উৎপাদনে ভারতের প্রথম রয়েছে, তামিলনাড়ু কিন্তু দ্বিতীয়তে। তা একবার তোমরা কিন্তু একবার কারেন্ট ডেটাটা একবার দেখে নিও একটুখানি। NIWE ন্যাশনাল ইনস্টিটিউট অফ উইন্ড এনার্জি চেন্নাইতে অবস্থিত, এবং তামিলনাড়ু গুজরাট উপকূলীয় এলাকা হওয়ার কারণে এখানে কিন্তু বায়ুশক্তি উৎপাদন সবচেয়ে বেশি। ঠিক আছে, এগুলো দেখে রাখবে। নেক্সট 66,
তামিলনাড়ুর কন্যাকুমারী জেলায় অবস্থিত পুপ্পান্দাল উইন্ড ফার্ম ভারতের কোনটির জন্য বিখ্যাত? কে এটার উত্তর বলো? এটা বিখ্যাত হচ্ছে, এটি ভারতের বৃহত্তম অনশোর বায়ু বিদ্যুৎ কেন্দ্র। ঠিক আছে, তারপরে দেখো, লাদাখের পুগা উপত্যকা ভারতের কোন অপ্রচলিত শক্তি উৎপাদনের সবচেয়ে সম্ভাবনাময় কেন্দ্র হিসাবে চিহ্নিত হয়েছে? পুগা কি বলো তো, কি হবে লাদাখের পুগা? এটা হচ্ছে অপশন নাম্বার খ, ভূতাপীয় শক্তি বা জিওথার্মাল এনার্জি। দেখো, পৃথিবীর অভ্যন্তরে তাপকে কাজে লাগিয়ে যে বিদ্যুৎ তৈরি করা হয় তাকে ভূতাপীয় শক্তি বলা হয়। লাদাখের পুগা উপত্যকা এবং হিমাচল প্রদেশের মণিকরণ এর জন্য বিখ্যাত। ভূতাপীয় শক্তি দেখে নাও, জিওথার্মাল এনার্জি, পুগা এবং মণিকরণ হচ্ছে যেটা বললাম। আর এছাড়া ছত্তিশগড়ে কিন্তু তাতাপানি অঞ্চলটি ভূতাপীয় শক্তির জন্য শক্তির জন্য কিন্তু বিখ্যাত। তারপর দেখো পরবর্তী প্রশ্ন, ভারতের গুজরাটের কচ্ছ উপসাগরে কোন অপ্রচলিত শক্তি উৎপাদনের সবচেয়ে বড় সম্ভাবনা ও প্রকল্প রয়েছে? ভারতের গুজরাটের কচ্ছ উপসাগরে কোন অপ্রচলিত শক্তি? উত্তর হবে অপশন নাম্বার খ, জোয়ার ভাটা কিন্তু রয়েছে। ঠিক আছে, তারপরে দেখো নেক্সট 69 ভারতের আন্তর্জাতিক সৌরজোট বা ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্সের সদর দপ্তরটি কোথায় অবস্থিত, যা ভারতের কোনো আন্তর্জাতিক সংস্থার একমাত্র সদর দপ্তর? এটাই মাত্র বললাম হচ্ছে গুরুগ্রাম। ঠিক আছে, নেক্সট দেখো 70 ভারতের কোন শহরকে ভারতের ম্যানচেস্টার বলা হয়? ম্যানচেস্টার অফ ইন্ডিয়া। এটা একটা খুবই সোজা প্রশ্ন, এটা একটু পড়াশোনা করে তারা কিন্তু জানে। উত্তরটা হবে অপশন নম্বর গ, আহমেদাবাদ। ভারতের ম্যানচেস্টার বলা হয় কেন? গুজরাট আহমেদাবাদ প্রচুর সংখ্যক কার্পাস বস্ত্রবাহী বা সুতি কাপড়ের ফলে থাকা একে ভারতের ম্যানচেস্টার বলা হয়। মনে রাখবেন যে তামিলনাড়ুর কোয়েম্বাটুরকে বলা হয় দক্ষিণ ভারতের ম্যানচেস্টার এবং উত্তরপ্রদেশের কানপুরকে বলা হয় উত্তর ভারতের ম্যানচেস্টার। তো এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। বস্ত্রবয়ন, ভারতের বস্ত্রবয়ন শিল্প মেরুদণ্ড হলো মুম্বাই। আহমেদাবাদকে ম্যানচেস্টার বলা হলেও ভারতের বৃহত্তম সুতি বস্ত্র উৎপাদন হচ্ছে মুম্বাই। ঠিক আছে, চলে আসছে নেক্সট। রাসায়নিক, হলদিয়া বর্তমানে পেট্রোকেমিক্যাল হাবে পরিণত হয়েছে। এখান থেকে উৎপাদিত পলিমার ও প্লাস্টিক পণ্য সারা ভারতে রপ্তানি হয়। নেক্সট 71 ভারতের প্রথম সুতাকল বা কার্পাস বয়ন শিল্প কেন্দ্রটি 1818 সালে পশ্চিমবঙ্গের কোথায় স্থাপিত হয়? প্রথম সুতাকল বা কার্পাস বস্ত্রবায়ন কোথায় স্থাপিত হয় 1818 সালে বলো? এটার উত্তর অপশন নাম্বার খ, ঘুষুরিতে। ঠিক আছে, নেক্সট দেখো, এখানে একটা ব্যাপার আছে যেটা হচ্ছে হাওড়ার ফোর্ট গ্লস্টারের কাছে ঘুষুরিতে প্রথম সুতাকল স্থাপিত হলেও এটি আংশিক অসফল ছিল। পরবর্তীকালে 1854 সালে মুম্বাইয়ের প্রথম কিন্তু এটা সুতাকল করা হয়। ঠিক আছে, নেক্সট দেখো 72 ভারতের কোন শহরকে ভারতের সিলিকন ভ্যালি বলা হয়? ভারতের সিলিকন ভ্যালি বলা হয় কাকে? অপশন নাম্বার গ, বেঙ্গালুরুকে। ইলেকট্রনিক ও তথ্য প্রযুক্তি শিল্পের অভূতপূর্ব বিকাশের কারণে কর্ণাটকের রাজধানী বেঙ্গালুরুকে কিন্তু ভারতের সিলিকন ভ্যালি বলা হয়। তার মধ্যে উদ্যান নগরী বলা হয়, বিজ্ঞানের শহর বলে কিন্তু বেঙ্গালুরুকে বলা হয়। নেক্সট উত্তরটা বেরিয়ে গেছে। ভারতের প্রথম পেট্রোকেমিক্যাল বা রাসায়নিক শিল্প কেন্দ্র কোথায়? এটা হচ্ছে অপশন নাম্বার খ, ট্রম্বেতে। উত্তরে দেখে গেলাম, এই জন্য আমি বলে দিলাম আর কিছুই না। বর্তমানে পশ্চিমবঙ্গের হলদিয়া পূর্ব ভারতের একটি প্রধান রাসায়নিক ও পেট্রোকেমিক্যাল কেন্দ্র। ওকে, নেক্সট হচ্ছে 74 রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ দ্বারা পরিচালিত বিশ্বের বৃহত্তম একক অবস্থান তৈল শোধনাগার কোনটি? কি হবে এটার উত্তর বলো? ওয়ার্ল্ডস লার্জেস্ট গ্রাসরুট অয়েল রিফাইনারি কি? এটা উত্তর অপশন নাম্বার খ, জামনগর তৈল শোধনাগার। নেক্সট 75 ভারতের কোন শহরকে অটোমোবাইল শিল্পের বিপুল বিকাশের জন্য ভারতের ডেট্রয়েট বলা হয়? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, কি হবে উত্তর বলো? ভারতের ডেট্রয়েট বলা হয় অপশন নাম্বার গ, চেন্নাইকে। এবার দেখো, আমেরিকা বিখ্যাত মোটরগাড়ি নির্মাণ শহর ডেট্রয়েটের নাম অনুসারে চেন্নাইকে এর নাম দেওয়া হয়েছে, কারণ ভারতের মোটরগাড়ি ও গাড়ির যন্ত্রাংশ উৎপাদনের একটি বিশাল অংশ চেন্নাই সংলগ্ন শিল্পাঞ্চল থেকে আসে। চিত্তরঞ্জন কি? চিত্তরঞ্জন যে বৈদ্যুতিক ইঞ্জিন তৈরি করা হয়, এটা কোথায়? পশ্চিমবঙ্গে বারাণসী। এটা যে ডিজেল ইঞ্জিন তৈরি করা হয়, এটা হচ্ছে উত্তরপ্রদেশে। এটা হচ্ছে কপুরথালা, এটাতে রেলের কোচ তৈরি করা হয়, পাঞ্জাবে রয়েছে। এবং মাজাগাঁও ডক, এটা হচ্ছে যুদ্ধজাহাজ এবং সাবমেরিন তৈরি করা হয়, এটা হচ্ছে মহারাষ্ট্রে রয়েছে। তো এগুলো কিন্তু দেখে রাখবে এই টেবিলটা। নেক্সট পরবর্তী প্রশ্ন, ভারতের বিখ্যাত যাত্রীবাহী রেলকোচ নির্মাণ কারখানা ইন্টেগ্রাল কোচ ফ্যাক্টরি কোথায় অবস্থিত? এটা উত্তর কি? এটা উত্তর অপশন নাম্বার খ, পেরাম্বুর। ঠিক আছে, দেখো তামিলনাড়ুর পেরাম্বুর অবস্থিত আইসিএফ ভারতের অন্যতম প্রধান রেলকোচ ফ্যাক্টরি, যেখানে থেকেই কিন্তু ভারতের সেমি হাই স্পিড ট্রেন বন্দে ভারত এক্সপ্রেস তৈরি করা হয়েছে। ঠিক আছে, নেক্সট 77 ভারতের সবচেয়ে প্রাচীন ও অন্যতম বৃহত্তম শিল্পাঞ্চল কোনটি, যা হুগলি নদীর দুই তীরে গড়ে উঠেছে? কিভাবে বলো? উত্তর বলো? এটার উত্তর হবে অপশন নাম্বার প্রাচীন বৃহত্তম শিল্পাঞ্চল হচ্ছে অপশন নাম্বার খ, হুগলি শিল্পাঞ্চল। দেখো
পাটকলের প্রাচুর্য, কলকাতা বন্দরের সুবিধা এবং ব্রিটিশ আমলের পরিকাঠামোর উপর ভিত্তি করে হুগলি নদীর দুই পাশে বাঁশবেড়িয়া থেকে উলুবেড়িয়া এবং কলোনি থেকে বজবজ এই দীর্ঘ রৈখিক শিল্পাঞ্চলটি গড়ে উঠেছে। ভারতের রুট, দুর্গাপুর আসানসোল অঞ্চল, একে বলা হয় ভারতের রুট, মানে দুর্গাপুরকে কিন্তু ভারতের রুট বলা হয়। এর খনিজ সমৃদ্ধ দামোদর উপত্যকার অংশ, তাই একে কিন্তু কয়লা এবং লৌহ শিল্পের কেন্দ্র বলা হয়। ভারতের সিলিকন ভ্যালি, বেঙ্গালুরুকে বলা হয় সিলিকন ভ্যালি। এছাড়াও কিন্তু পুনে, হায়দ্রাবাদ হাইটেক সিটি বর্তমানে আইটি শিল্পের প্রধান হাব। ঠিক আছে, নেক্সট দেখো। কোন শিল্পাঞ্চলকে তার বিপুল খনিজ সম্পদ ও ভারী লৌহ ইস্পাত ও ইঞ্জিনিয়ারিং শিল্পের উপস্থিতির জন্য ভারতের খনিজ ভাণ্ডার বা ভারতের রুট বলা হয়? কি হবে উত্তর বলো এটার? এটা তো বললাম, এটা হচ্ছে অপশন নাম্বার ক, দুর্গাপুর আসানসোল তথা ছোটনাগপুর শিল্পাঞ্চল। ঠিক আছে, নেক্সট 79। ভারতের বিমান নির্মাণ শিল্পের প্রধান কেন্দ্র হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড এর সদর দপ্তর কোথায় অবস্থিত? কি হবে উত্তর এটার বলো? এটা হচ্ছে অপশন নাম্বার গ, ব্যাঙ্গালোর। ঠিক আছে, 1940 সালে প্রতিষ্ঠিত হাল হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড ভারতের সামরিক ও বেসামরিক বিমান, হেলিকপ্টার এবং যুদ্ধ বিমান তৈরিতে প্রধান সরকারি সংস্থা। নেক্সট দেখো 80। ভারতের প্রথম কাগজ কলটি ফার্স্ট পেপার মিল 1832 সালে পশ্চিমবঙ্গের কোথায় স্থাপিত হয়েছিল? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, কি হবে উত্তর বলো? এটার উত্তর হবে অপশন নম্বর খ, শ্রীরামপুরে। ঠিক আছে, শ্রীরামপুরে দেখে নাও। তারপর দেখো 81। ভারতের বৃহত্তম জাহাজ নির্মাণ কারখানা কোথায় অবস্থিত? শিপ বিল্ডিং ইয়ার্ড কোথায় হবে বলো? ভারতের বৃহত্তম জাহাজ নির্মাণ কারখানা হচ্ছে অপশন নাম্বার খ, কোচিন শিপইয়ার্ড, কেরালাতে। ঠিক আছে, দেখো কেরালার কোচিন শিপইয়ার্ড ভারতের বৃহত্তম জাহাজ নির্মাণ ও মেরামতি কেন্দ্র। ভারতের প্রথম দেশীয় বিমান জাহাজ যুদ্ধ যেটা চাইনিজ বিক্রম, সেখান থেকে কিন্তু তৈরি করা হয়েছে। নেক্সট 82। জামশেদপুরের লৌহ ইস্পাত কারখানায় কোন খনি থেকে লৌহ আকরিক সরবরাহ করা হয়? কি হবে এটার উত্তর বলো? এটার উত্তর অপশন নম্বর খ, নবন্ডিও এবং বাদাম পাহাড়। পরবর্তী দেখো, ভারতের কোন শহরকে ভারতের জুতো ও চামড়া শিল্পের প্রধান কেন্দ্র বলা হয়? লেদার সিটি অফ ইন্ডিয়া। লেদার সিটি অফ ইন্ডিয়া বলা হয় অপশন নাম্বার গ, কানপুরকে। নেক্সট দেখো, ভারতের ভারী বৈদ্যুতিক যন্ত্রপাতি তৈরির প্রধান সরকারি সংস্থা ভেল, মানে হচ্ছে ভারত হেভি ইলেকট্রনিক্স লিমিটেড, ইলেকট্রিক্যালস লিমিটেড, এর একটি প্রধান কারখানা ভোপাল ছাড়ার কোথায় অবস্থিত? ভেলের কোথায় অবস্থিত বলো? একটা হচ্ছে ভোপাল আর একটা হচ্ছে হরিদ্বারের কাছে রানীগড়ে। ঠিক আছে, নেক্সট দেখো, ভারতের সেমিকন্ডাক্টর ও মাইক্রোচিপ তৈরির একমাত্র কেন্দ্রীয় ল্যাবরেটরি কোথায় অবস্থিত? কি হবে এটার উত্তর বলো? এটা উত্তর অপশন নাম্বার খ, মোহালি। ঠিক আছে, দেখো এবার প্রথম কাগজ কল আমরা দেখলাম কোথায়? 1832 সালে শ্রীরামপুরে। কিন্তু প্রথম সফল ও বড় কারখানা স্থাপিত হয়েছে 1867 সালে বালিতে, হুগলিতে। পরীক্ষায় প্রথম চাইলে কিন্তু শ্রীরামপুর হবে। ওকে, সার কারখানা সিন্ধি ঝাড়খণ্ড ছাড়াও বর্তমানে তালচের উড়িষ্যা এবং এবং হচ্ছে ফুরপুর উত্তরপ্রদেশে কিন্তু সার কারখানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তা হচ্ছে বিশালতম কি জামনগর, তুলসীনগর, রিলায়েন্স এবং এটি বিশ্বের বৃহত্তম, এক সেকেন্ড, বিশাল না, বৃহত্তম হবে এটা, যেটা ভুলভাল দেওয়া আছে। আর সরকারি খাতের মধ্যে মথুরা এবং কয়লি নামও মনে রাখবে। ঠিক আছে, এগুলো কিন্তু দেখে রাখবে। তো দেখো মেনলি তোমাদের এখানে কিন্তু এই যে এগুলো এগুলো তো আমি আগে বলেছি, তো এগুলো কিন্তু না দেখলেও হবে। এখানে তোমাদের কিন্তু মেনলি তোমাদের এই যে সার কারখানাটা কোথায়, ফার্টিলাইজারের কারখানা দেয় পরীক্ষায়, বা প্রথম কাগজ কল কোথায়, এগুলো কিন্তু পরীক্ষায় দেয়। তো এগুলো কিন্তু একটু দেখে রাখতে হবে। নেক্সট 85। ভারতের সবচেয়ে ছোট জাতীয় সড়ক কোনটা, যা কেরালার ভেম্বানাদ হ্রদের ওয়েলিংডন দ্বীপের সাথে যুক্ত? কী হবে এটার উত্তর বলো? আমরা দেখছিলাম সবচেয়ে বড় হচ্ছে NH-44, সবচেয়ে ছোট হচ্ছে NH-47A, নতুন নাম হচ্ছে NH-966B। ঠিক আছে, দেখো যেটা হচ্ছে কেরালার কুন্দানু জেলা থেকে ওয়েলিংডন আইল্যান্ড পর্যন্ত কিন্তু বিস্তৃত, মাত্র 6 কিলোমিটার দৈর্ঘ্য। নেক্সট 86। ভারতের কোন বিখ্যাত ঐতিহাসিক শহরটিকে শেরশাহ সুরি তৈরি করেছেন এবং যাকে গ্র্যান্ড ট্যাঙ্ক রোড বলা হয়? এটা উত্তর কি হবে? এটার উত্তর অপশন নম্বর গ, NH-1 এবং NH-2। নেক্সট দেখো, কোথা থেকে কোথা পর্যন্ত? প্রাচীনকালে একে কিন্তু উত্তরাপথ বলা হতো। এটি কলকাতা থেকে দিল্লি হয়ে অমৃতসর পর্যন্ত বিস্তৃত ছিল, বর্তমানে এটি নতুন নামকরণ করা হয়েছে। নেক্সট দেখো, নেক্সট 47। ভারতের 4টি প্রধান মেগাসিটি দিল্লি, মুম্বাই, চেন্নাই এবং কলকাতাকে সংযোগকারী, যেটা 5846 কিলোমিটার দৈর্ঘ্য, এই যে এক্সপ্রেসওয়ের নাম কি হবে?
দিল্লি, মুম্বাই, চেন্নাই, কলকাতা, এই যে ভাবে রয়েছে এটাকে কি বলা হয়? এক সেকেন্ড নেব। দিল্লি, মুম্বাই, চেন্নাই, কলকাতা, এভাবে কিন্তু করা রয়েছে। এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় হচ্ছে সোনালী চতুর্ভুজ। ঠিক আছে, নেক্সট দেখো। এটা কিন্তু 2001 সালে অটল বিহারী বাজপেয়ী সরকারের আমলে কিন্তু এটা মানে এই প্রকল্পটা আর কি চালু করা হয়। এটা 2012 সালে কিন্তু সম্পূর্ণ করা হয়। নেক্সট 88, ভারতের সোনালী চতুর্ভুজ প্রকল্পের অন্তর্গত কোন শাখাটি সবচেয়ে ছোট? কেউ এটার উত্তর বলো। এটার উত্তর অপশন নাম্বার খ, মুম্বাই এবং চেন্নাই। এটাতে কলকাতা, দিল্লি রয়েছে, তবে আমার যে মনে হচ্ছে এটা মুম্বাই চেন্নাই হবে, কারণ মুম্বাই চেন্নাই সম্ভবত এটা যে দেওয়া রয়েছে যে 1454, এটা ঠিক আছে 1684, কিন্তু মুম্বাই চেন্নাই সম্ভবত হচ্ছে 1296, না 1290 বা 96 এরকম কিছু একটা হবে মুম্বাই চেন্নাই। তো এটা কিন্তু তোমরা একটুখানি আমাকে কমেন্ট করে জানাবে, ঠিক আছে? এটা জিনিসটা ঠিক মানে কোনটা ঠিক। ঠিক আছে, আমার মনে হচ্ছে মুম্বাই চেন্নাই হবে, যেটা 1290। এটা তোমরা একটু কমেন্ট করে জানাও, বাকি তোমরা কিন্তু এটা দেখবে না, ওকে? অনেকে শুধু পিডিএফ নিয়ে পড়াশোনা করে, তাই পিডিএফ অনেক সময় একটু অনেক কিছু এরর তো থাকেই, কোনো না সব কিছুতে এরর থাকে। তো তাই বলে ক্লাসগুলো করতে, যাতে তোমাদের এররগুলো তোমরা জানতে পারো। নেক্সট 89, নর্থ সাউথ অ্যান্ড ইস্ট ওয়েস্ট করিডর অথবা দক্ষিণ পূর্ব পূর্ব পশ্চিম করিডর ভারতের কোন শহরকে একে অপরকে ছেদ করেছে? এটা উত্তর কী হবে বলো? এটার উত্তর অপশন নাম্বার খ, ঝান্সি। এবার হয়ে গেল। এবার হচ্ছে উত্তর পূর্ব করিডোরটা একবার দেখে নিই, শ্রীনগর থেকে কন্যাকুমারী পর্যন্ত মানে এখানে, আর পূর্ব পশ্চিম হচ্ছে গুজরাটের পোরবন্দর থেকে আসামের শিলচর, মানে এখান থেকে এখানে। তো এইখানে যে এই শেষ করি, এটা হচ্ছে কোথায়? এটা হচ্ছে উত্তরপ্রদেশের ঝাঁসি শহরকে কিন্তু ক্রসিং করেছে, মানে এইভাবে এই জায়গাটা থেকে। ওকে, নেক্সট হচ্ছে 90। 90 কি বলছে? লর্ড ডালহৌসির আমলে ভারতের বুকে প্রথম যাত্রীবাহী রেলগাড়ি কত সালে 16 এপ্রিল বোম্বে থেকে থানে পর্যন্ত ছিল? 34 কিলোমিটার যার মানে রেল লাইনের দৈর্ঘ্য ছিল। এটা উত্তর অপশন নাম্বার খ, 1853। দেখো, প্রথম যাত্রীবাহী ট্রেন কোনটা? 16 এপ্রিল 1853, বোম্বে থেকে কিন্তু এটা থানে গিয়েছিল। পূর্ব ভারতের প্রথম ট্রেন হচ্ছে 1854 সালে হাওড়া থেকে হুগলি। রেলওয়ে বোর্ড হচ্ছে 1905 সালে গঠিত হয়েছিল লর্ড কার্জনের আমলে। জাতীয়করণ করা হয় 1951 সালে। দীর্ঘতম টানেল হচ্ছে পীরপাঞ্জান টানেল এবং সর্বোচ্চ স্টেশন হচ্ছে ঘুম। দার্জিলিং কিন্তু হিমালয়ে অবস্থিত। এগুলো কিন্তু ভালো করে দেখে নেবে। নেক্সট 91, ভারতের কোন শহরটিতে ভারতীয় রেলের সবচেয়ে বেশি সংখ্যক 3টি রেলওয়ে জোনের সদর দপ্তর অবস্থিত? কি হবে এটার উত্তর বলো? এটার উত্তর অপশন নাম্বার গ, কলকাতা। কী কী রয়েছে এখানে? রয়েছে পূর্ব রেলের রয়েছে, দক্ষিণ পূর্ব রেলের রয়েছে এবং হচ্ছে কলকাতা মেট্রোর কিন্তু সদর দপ্তর রয়েছে। এগুলো দেখে রাখবে। নেক্সট 92, ভারতের বর্তমান মেট্রো রেল ব্যবস্থাগুলির মধ্যে কোনটিকে ভারতের রেলের 17তম অফিসিয়াল জোন হিসাবে ঘোষণা করা হয়েছে? কী হবে উত্তর? এটা হবে কলকাতা মেট্রো। দেখো, 2010 সালে কলকাতা মেট্রোকে ভারতের রেলের একটি স্বতন্ত্র জোন হিসেবে মর্যাদা দেওয়া হয়। এটি ভারতের প্রাচীনতম মেট্রো, যা শুরু হয় কত 1984 সালে। রেলের জোন ও সদর দপ্তর বর্তমানে 18টি জোন রয়েছে। কলকাতা 3টি জোন রয়েছে, পূর্ব রেল, দক্ষিণ পূর্ব এবং কলকাতা মেট্রো। বিলাসপুর রয়েছে দক্ষিণ পূর্ব মধ্য রেলের সবচেয়ে লাভজনক, এবং বিশাখাপত্তনম হচ্ছে 18তম রেল জোন, এবং নতুন দিল্লি হচ্ছে উত্তর ভারতের রেল জোন, এটা কিন্তু সর্ববৃহৎ রেল জোন। ঠিক আছে, কোঙ্কণ রেলওয়ে মহারাষ্ট্রের রোহা থেকে কর্ণাটকের ম্যাঙ্গালোর, এটি 1998 সালে চালু হয় এবং ইঞ্জিনিয়ারিং বিশ্ব হিসেবে পরিচিত। ঠিক আছে, তারপর দেখো, নেক্সট দেখো, মহারাষ্ট্রের রোহা থেকে কর্ণাটকের, এইমাত্র বললাম যে বিস্তৃত পশ্চিম উপকূলের পাহাড়ি এবং দুর্গম অঞ্চলের উপর দিয়ে যাওয়া কোনো রেলপথটি ভারতীয় ইঞ্জিনিয়ারিংয়ের বিষয় হিসাবে পরিচিত কোনটা? কোঙ্কণ রেলপথ। নেক্সট দেখো, এখানে কিন্তু 91টি সুড়ঙ্গ রয়েছে, 91টা। তারপরে প্রায় 2500টা কিন্তু সেতু রয়েছে। এগুলো কিন্তু দেখে রাখতে হবে আমাদের একটুখানি। ব্যাস্ট, পরবর্তী প্রশ্ন দেখো 94, উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলির লাইফলাইন হিসেবে পরিচিত নর্থ ইস্ট ফ্রন্টায়ার রেলওয়ে এর সদর দপ্তর কোথায় অবস্থিত? এটা হচ্ছে কোথায় বলো? এটা হচ্ছে অপশন নাম্বার ক, গুয়াহাটি মালিগাঁওতে। ঠিক আছে, নেক্সট দেখো 95, ভারতের দীর্ঘতম জাতীয় জলপথ ন্যাশনাল ওয়াটারওয়ে 1 কোন দুটি স্থানের মধ্যে গঙ্গা, ভাগীরথী, হুগলির মধ্যে নদীর ওপর বিস্তৃত? কি হবে এটার উত্তর বলো? NH1, এই NW1। এটা হচ্ছে অপশন নাম্বার খ, এলাহাবাদ, যেটা বর্তমান নাম প্রয়াগরাজ থেকে হলদিয়া পর্যন্ত বিস্তৃত। ঠিক আছে, তো NH1 হচ্ছে গঙ্গা, ভাগীরথী, হুগলি, এটা প্রয়াগরাজ থেকে হলদিয়া পর্যন্ত দীর্ঘতম। এটা NW2 মানে ন্যাশনাল ওয়াটারওয়ে 2, এটা হচ্ছে ব্রহ্মপুত্র নদের উপর, এটা হচ্ছে সাদিয়া থেকে ধুবড়ি পর্যন্ত। NW3, এটা হচ্ছে পশ্চিম উপকূল খাল, এটা হচ্ছে কেরালায় অবস্থিত। এটা হচ্ছে কোলাম থেকে কোট্টাপুরম পর্যন্ত বিস্তৃত। এই যে কোল্লাম থেকে কোট্টাপুরম, কোল্লাম থেকে কোট্টাপুরম, হচ্ছে কোট্টাপুরম।
কল্যাণ থেকে কোট্টাপুরম, এগুলো কিন্তু দেখে রাখবে একটুখানি। ওকে, চলে আসি পরবর্তী কোশ্চেন। দেখো 96, ভারতের প্রথম সম্পূর্ণ পরিবেশ বান্ধব এবং সৌরশক্তি চালিত আন্তর্জাতিক বিমানবন্দর কোনটা? এটা হচ্ছে অপশন নাম্বার ক, কোচিন আন্তর্জাতিক বিমানবন্দর। ঠিক আছে, তারপরে দেখো 97, ভারতের বৃহত্তম এবং প্রধান সমুদ্র বন্দর কোনটি যা স্বাভাবিক পোতাশ্রয়, মানে ন্যাশনাল হারবার? কি হবে এটার উত্তর বলো? ন্যাশনাল হারবার হচ্ছে তোমাদের অপশন নাম্বার গ, মুম্বাই বন্দর। ঠিক আছে, দেখো মুম্বাই ব্যস্ততম স্বাভাবিক পোতাশ্রয়, জেএনপিটি বা নবসভা, এটা হচ্ছে কি জওহরলাল নেহেরু পোর্ট, এটা হচ্ছে বৃহত্তম আধুনিক কন্টেইনার বন্দর, এটা মুম্বাইয়ের চাপ কমাতে তৈরি করা হয়েছিল। মানে মুম্বাই যে পোর্টটা ছিল সেটা কিন্তু অনেকটা চাপ হয়ে গেছিলো বলে এটা কিন্তু তৈরি করা হয়েছে বৃহত্তম আধুনিক কন্টেইনার বন্দর। কান্ডালা, এটা গুজরাটে অবস্থিত, জোয়ারভাটা নির্ভর বন্দর মানে টাইডাল পোর্ট একটা। আর পারাদ্বীপ, এটা উড়িষ্যায় অবস্থিত, এটা লৌহ আকরিক রপ্তানির জন্য বিখ্যাত। মর্মাগাঁও, এটা গোয়ায় অবস্থিত, এটা হচ্ছে জুয়াই নদীর মোহনায় অবস্থিত। ঠিক আছে, তো এটা কিন্তু পরীক্ষায় দেয় যে মর্মাগাঁও কোন নদীর তীরে, এটা হচ্ছে জুয়াই নদীর মোহনায় অবস্থিত। নেক্সট 94, ভারতের এই 94 বলছি 98, ভারতের প্রথম বা প্রাচীনতম তৈল পাইপলাইন কোনটি? এটা উত্তর কি হবে? এটা উত্তর অপশন নাম্বার খ, নাহারকাটিয়া নুনামাটি বরণী পাইপলাইন। ঠিক আছে, এবার দেখে নাও, আসামের তৈলক্ষেত্র থেকে তৈলশোধনাগার অপরিশোধিত তেল পরিবহনের জন্য এই ভারতের প্রথম পাইপলাইন প্রকল্প ছিল তৈল পাইপলাইন নাহারকটিয়া নুনামাটি বারণী প্রথম পাইপলাইন। গ্যাস পাইপলাইন হচ্ছে এইচবিজে হাজিরা বিজাপুর এবং জগদীশপুর প্রথম প্রাকৃতিক গ্যাস পাইপলাইন। তো এই দুটো কিন্তু পরীক্ষায় দেয়। নেক্সট 99, কি বলছে, ভারতের মোট কয়টি প্রধান বা বড় সমুদ্র বন্দর রয়েছে যেগুলি জাহাজের মন্ত্রকের অধীনে পরিচালিত হয়? কে বেটার উত্তর বলো? মানে প্রধান মেজর পোর্ট কটা রয়েছে সেটাই বলেছে। মেজর পোর্ট রয়েছে অপশন নাম্বার ক, 13টা মেজর পোর্ট রয়েছে। এবার দেখো ভারতের পূর্ব উপকূলে রয়েছে 6টা, পশ্চিম উপকূলে রয়েছে 6টা, আর একটা হচ্ছে কোথায়, একটা হচ্ছে আমাদের আন্দামান নিকোবরে। ঠিক আছে, নিয়ন্ত্রণ মেজর পোর্টগুলো মেজর পোর্ট অথরিটিস অফ ইন্ডিয়া অ্যাক্ট 2021 সালে কিন্তু অধীনে, মানে এটাকে নিয়ন্ত্রণ করা হয়। সবচেয়ে বড় হচ্ছে মালপত্র পরিবহন, মানে হচ্ছে বৃহত্তম কন্টেনার পোর্ট হচ্ছে মুম্বাই পোর্ট, যে তবে মুম্বাই পোর্ট মাল বহন করি, কিন্তু তবে কন্টেনার পোর্ট হচ্ছে জেএনপিটি, এটা মাথায় রাখবে। এগুলো পোর্টগুলো দিয়েছি কিছু গুরুত্বপূর্ণ পোর্ট, সেগুলো দেখে রাখবে। দিনদয়াল কোথায়? দিনদয়াল বা কান্ডালা পোর্ট, এটা হচ্ছে গুজরাটে। জওহরলাল নেহরু হচ্ছে মহারাষ্ট্রতে, মর্মাগাঁও হচ্ছে গোয়াতে, ম্যাঙ্গালোর হচ্ছে কর্ণাটকে, কোচি হচ্ছে কেরালাতে, শ্যামপ্রসাদ মুখার্জি পশ্চিমবঙ্গে, পারাদ্বীপ হচ্ছে ওড়িশাতে, বিশাখাপত্তনম, এটা হচ্ছে একটা দেখবে তোমরা হচ্ছে বিশাখাপত্তনম হলদিয়া পোর্ট হচ্ছে। ঠিক আছে, এটা মানে হলদিয়া পোর্ট বলতে পারো, এটা হলদিয়া পোর্ট। তারপরে হচ্ছে বিশাখাপত্তনম হচ্ছে অন্ধ্রপ্রদেশে, এন্নর হচ্ছে তামিলনাড়ু। এটা কিন্তু একমাত্র, এটা কিন্তু একমাত্র প্রাইভেট পোর্ট, মানে এত বড় প্রাইভেট পোর্ট কিন্তু এইমাত্র একটাই, কামারাজা বা এন্নর। চেন্নাই হচ্ছে তামিলনাড়ুতে, চিদম্বরম বা তুতিকোরিন পোর্ট হচ্ছে তামিলনাড়ুতে। তো এগুলো কিন্তু ভালো করে দেখে নেবে, বাকি এই বিশেষত্বগুলো একটু তোমরা পিডিএফ থেকে দেখে নেবে। নেক্সট 100 নম্বর প্রশ্ন দেখো, তো আমাদের 100 নম্বর প্রশ্ন বলছে কি, ভারতের বৃহত্তম কৃত্রিম বা লার্জেস্ট আর্টিফিশিয়াল পোর্ট এবং সম্পূর্ণ যান্ত্রিকীকৃত আধুনিক কন্টেনার বন্দর কোনটা? এটার উত্তর হবে কি? এটার উত্তর অপশন নাম্বার খ, জওহরলাল নেহরু বন্দর বা নবসভা পোর্ট। নেক্সট দেখো 101 নম্বর প্রশ্ন, ভারতের গভীরতম ল্যান্ডলক বা স্থল বিশিষ্ট এবং সুরক্ষিত স্বাভাবিক বন্দর কোনটা হবে? এটা কোনটা? এটা হচ্ছে অপশন নাম্বার খ, বিশাখাপত্তনম বন্দর। ঠিক আছে, অন্ধ্রপ্রদেশের। নেক্সট 102, গোয়ার মর্মাগাঁও কোন বন্দরটি কোন নদী মোহনায় অবস্থিত? এটা মাত্র দেখলাম, উত্তর হবে জুয়ারি নদী। ঠিক আছে, আর মান্ডবী কি বলা হয়? গোয়ার লাইফলাইন বা গোয়ার জীবনরেখা। নেক্সট, ভারতের প্রথম কর্পোরেট বা বেসরকারি ধাঁচে গড়ে ওঠা প্রধান বন্দর কোনটা? মাত্র দেখলাম, এটা হচ্ছে এন্নর পোর্ট, তামিলনাড়ু। ঠিক আছে, নেক্সট 104, ভারতের ইনল্যান্ড ওয়াটারওয়েজ অথরিটি অফ ইন্ডিয়া অভ্যন্তরীণ জলপথ কর্তৃপক্ষের সদর দপ্তর কোথায় অবস্থিত? এর সদর দপ্তর অবস্থিত অপশন নাম্বার খ, নয়ডাতে। ঠিক আছে, এটা গঠিত হয় কবে? 1986 সালে। 405 না, এটা 105 হবে, 400 না 105, ভারতের বিমানবন্দর পরিবহনের জনক কাকে বলা হয়? ফাদার অফ ইন্ডিয়ান সিভিল এভিয়েশন বলা হয় অপশন নাম্বার খ, জেআরডি টাটাকে। ঠিক আছে, তারপর দেখো 106, ভারতের ব্যস্ততম আন্তর্জাতিক বিমানবন্দর ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর কোথায় অবস্থিত? এটা হচ্ছে অপশন নাম্বার খ, এই খ, আন্তর্জাতিক বিমানবন্দর ইন্দিরা গান্ধী, হ্যাঁ হচ্ছে নতুন দিল্লিতে, অপশন নাম্বার খ। তারপর দেখো রাজীব গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর কোথায়? হায়দ্রাবাদে, তেলেঙ্গানাতে। ছত্রপতি শিবাজী মহারাজ মুম্বাই মহারাষ্ট্রতে। তোর হচ্ছে কেম্পেগৌড়া হচ্ছে তোমাদের ব্যাঙ্গালোর কর্ণাটকে। একটা জিনিস তোমরা দেখবে যে ভারতের এটি হচ্ছে, মানে এই যে ইন্দিরা গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, এটা হচ্ছে ভারতের বৃহত্তম এবং যাত্রী পরিবহনের দিক থেকে ব্যস্ততম বিমানবন্দর। এটি দক্ষিণ এশিয়ার অন্যতম প্রধান এভিয়েশন হাব। চৌধুরী চরণ সিং হচ্ছে লখনৌ উত্তরপ্রদেশে। ঠিক আছে, বীর সাভারকর হচ্ছে পোর্ট ব্লেয়ার, যেটাকে বলা হয়, মানে পোর্ট ব্লেয়ারটাকে কিন্তু বীর সাভারকর ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট বলা হয়। এটা হচ্ছে আন্দামান নিকোবরে, এবং ডাবলি মনোহা আন্তর্জাতিক বিমানবন্দর হচ্ছে গোয়াতে। এগুলো কিন্তু দেখে থাকবে। নেক্সট 107 নম্বর প্রশ্ন দেখো,
আসামের গুয়াহাটিতে অবস্থিত উত্তর পূর্ব ভারতের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর কোনটা? আসামে হচ্ছে লোকপ্রিয় গোপীনাথ বরদৌলি আন্তর্জাতিক বিমানবন্দর। ঠিক আছে, তারপর হচ্ছে আমাদের আজকের শেষ কোশ্চেন আজকের ক্লাসের। পাঞ্জাবের অমৃতসরে অবস্থিত আন্তর্জাতিক বিমানবন্দর কোনটা? হচ্ছে অপশন নাম্বার ক, গুরু রামদাসজি আন্তর্জাতিক বিমানবন্দর। তো এই ছিল আমাদের সম্পূর্ণ ক্লাস। তোমরা কিন্তু অবশ্যই এই ক্লাসটা সম্পূর্ণ দেখো, এবং তোমাদের একটাই কাজ, সেটা হচ্ছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। সাবস্ক্রাইব করে রেখে কিন্তু তোমরা আমাদের টেলিগ্রামে জয়েন হয়ে যাও। টেলিগ্রামের লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি, সেখান থেকে জয়েন হয়ে গেলে তোমরা কিন্তু এই ক্লাসের পিডিএফটা সম্পূর্ণ বিনামূল্যে পেয়ে যাবে। তবে এখানে যেমন আমি বললাম যে এখানে কিন্তু রয়েছে 108খানা প্রশ্ন তোমাদের কলাম, তবে ওই পিডিএফটাকে কিন্তু তোমরা 170+ প্রশ্ন পাবে। কেন? এক্সট্রা প্রশ্নগুলো তোমাদের জন্য, তোমরা কিন্তু সেগুলো থেকে নিজেরা এই যে ক্লাসগুলো মানে করলে এটাকে দেখে কিন্তু নিজেরাই প্র্যাকটিস করতে পারবে। প্রত্যেকটা প্রশ্ন পারবে যদি ক্লাসটা সম্পূর্ণ দেখো। আর অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর ভূগোলের কিন্তু আমাদের 6টা ক্লাসের মাধ্যমে আমরা সম্পূর্ণ শেষ করলাম। তো 6টা ক্লাস কিন্তু পরপর দেখো, বারবার করে এই পিডিএফগুলো রিভিশন দাও, তাহলে দেখবে এখান থেকে প্রশ্ন আসলে পারবে। ঠিক আছে, আর আর যেটা বলার ছিল যে এরপরে আমরা কিন্তু স্ট্র্যাটেজিকে শুরু করব। স্ট্র্যাটেজিকেটা এরপরে আমরা সম্পূর্ণ শেষ করব। এভাবেই কিন্তু স্ট্র্যাটেজিকে কিন্তু এক একটা ক্লাসের মাধ্যমে এক একটা চ্যাপ্টার ধরবো, পুরো শেষ করে দেবো। ঠিক আছে, তো এতটাই ছিল আজকের ক্লাস। আর ক্লাসটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবে। আর এমন সিরিজ তোমরা কি চাও সেটা কিন্তু দেখবে। আর আমি কিন্তু পুলিশের জন্য একটা প্র্যাকটিস সিরিজ আনবো খুবই তাড়াতাড়ি, তাই যারা পুলিশের পরীক্ষা দেবে, কারণ পুলিশের তো ভ্যাকান্সি প্রচুর আছে, 20,000+ ভ্যাকান্সি তোমাদের পুজোর আগে বা পুজোর পরে পরীক্ষা হবে। সেক্ষেত্রে ভাবছি কিছু করব, তাও দেখতে হবে। আর বাকি তোমরা এরপরে স্ট্র্যাটেজিটা তো কমপ্লিট করাবোই, তার পাশাপাশি পঞ্চায়েতের কিছু গুরুত্বপূর্ণ ক্লাসও দেবো আমি। তো অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, আর অবশ্যই আমাদের টেলিগ্রামে জয়েন হয়ে যাও। আর তোমরা স্ক্রিনে একটা দেখতে পাচ্ছ যে আমাদের যে ডিজিটাল নোটস সেটা কিন্তু অ্যাভেলেবেল রয়েছে, তোমরা কিন্তু নিতে পারো। তার জন্য আমাকে তোমরা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো। হোয়াটসঅ্যাপটা করবে 9748070028। প্রাইসটা কিন্তু একদমই অ্যাফোর্ডেবল, প্রত্যেকে কিন্তু নিতে পারবে এই ডিজিটাল নোটসগুলো। তোমরা কিন্তু প্রত্যেকে নিয়ে এটাকে ভালো করে রিভিশন দিতে পারবে, ভালো করে শেষও করতে পারবে খুবই কম সময়ের মধ্যে, কারণ একদম কিন্তু এগুলো এক্সাম ওরিয়েন্টেড। এখানে তোমরা টোটাল 9টা ডিজিটাল নোটস পেয়ে যাবে। তার মধ্যে কিন্তু ভারতের ভূগোল, পশ্চিমবঙ্গের ভূগোল, স্ট্র্যাটেজিকে, পলিটি, তারপর হচ্ছে তোমাদের ইতিহাসের 3টে পাবে, মধ্য ভারতের ইতিহাস, প্রাচীন ভারতের ইতিহাস এবং আধুনিক ভারতের ইতিহাস, বিজ্ঞান এবং ইকোনমি। এই টোটাল 9টা কিন্তু ডিজিটাল নোটস পেয়ে যাবে আলাদা আলাদা, এবং প্রত্যেকটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। আর অনেকে নিয়েছে রিভিউ কিন্তু প্রত্যেকটা পজিটিভ, তাই এগুলো কিন্তু নিয়ে অবশ্যই এখন থেকেই ভালো করে প্রিপারেশন নেওয়া শুরু করে দাও। আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, এমন ফ্রি কন্টেন্টের জন্য। এমন কিন্তু কন্টেন্ট ফ্রিতে কোনো জায়গায় পাবে না। তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।